তো সংসারটা সামলাচ্ছি। তাছাড়া তুমি ভাবছো তোমার জায়েতে কষ্ট পাবে। আরে না না, আমার ছোট বৌমা সেরকম ধরনের মেয়েই নয়। তার যখন কেনাকাটার দরকার হবে তোমার কাছ থেকে টাকা চেয়ে নেবে, হাজার হোক তুমি তার দিদির মতো। কি ছোট বৌমা, তাই তো? অবশ্যই হতেই হবে, কার বৌমা দেখতে হবে তো। এই নাও বড় বৌমা, টাকাটা ধরো। আমি ভেতরে যাচ্ছি, স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি আমায় খেতে দেবে, এসো। ছোট বৌমা তুমিও এসো, আমরা একসঙ্গে খাবো। পিয়াসা, ঠাকুরপো কোথায় গেছে? সে একটু দোকানে গেছে, এক্ষুনি এসে পড়বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাবাকে খেতে দিচ্ছি। ঠাকুরপো এলে আমরা একসঙ্গে বসে খাবো। ও হ্যাঁ, আজ থেকে যদি তোমার টাকার প্রয়োজন হয় আমার থেকে কিন্তু চেয়ে নিও। তা তো আমাকে চাইতেই হবে। এখন থেকে হাত পেতে আমাকে ভিক্ষা নিতে হবে। দেশ কাষ্টি, এই দিনটাও যে আমায় দেখতে হবে আমি ভাবতে পারিনি। কি ব্যাপার, কি ব্যাপার, সব যে আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। এই জন্যই আমি ভাসুরের বিয়ে তামাক করেছিলাম, কারণ আমি চাইছিলাম না আমার উপস্থিতিতে অন্য কোনো মহিলা সংসারে আসুক। না 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 না, আর চুপ করে থাকলে চলবে না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি ব্যবস্থা করবে আমার অর্ধাঙ্গিনী? কি হলো? এতক্ষণ তো হাসি খুঁজতে মন একেবারে বনবন করছিল, এখন মুখটা একদম বাংলার পাঁচের মতো মনে হচ্ছে কেন? মনে হচ্ছে সদ্য সদ্য মাথায় বাজ পড়েছে। বাজ মাথায় পড়েনি, পড়েছে আমার সর্বাঙ্গে। কিরকম? শোনো, আমার শ্বশুর মশাই বড় বউকে 1 মাস আগে সংসারটাকে তো দান করেছে, আজ আবার পেনশনের টাকাটাও তার হাতে তুলে দিল, এবং সেটা আজ থেকে অনাদিকাল। এই তরে আমার প্রেয়সীর শুকায় আছে হাসি। আরে তো ভালোই হয়েছে, এখন থেকে তুমি ঝাড়া হাত পা, শুধু খাবে, শোবে আর মস্তিতে উড়ে বেড়াবে। আরে আমাকেই দেখো না, হয়তো আমি বেকার, কিন্তু না থাকে কোনো সংসারের প্যাঁচে, না থাকে কারো কথার ধাঁচে, শুধু খাই দাই আর আমার বউকে জড়িয়ে ধরে শুধু রোমান্স করি, রোমান্স। তুমি এখন যে মেজাজে আছো, আমার কথাগুলো শুনলে তোমার গুলির আওয়াজ বলে মনে হবে। দাঁড়াও দাঁড়াও, দাদা তো বাড়িতে ফেরেনি, বৌদি আছে, বাবাও আছেন, তাহলে বাবার ঘরের দরজাটা বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করে দিলে কেন? তোমার গুলির মতো আওয়াজ যাতে দাদা বৌদির কানে না পৌঁছায় তার জন্য। তাছাড়া বাবা অসুস্থ, তোমার আওয়াজ শুনে বাবা যদি আবার বেশি অসুস্থ হয়ে পড়ে তাহলে ক্ষতি হয়ে যাবে না? দেখো সৌভিক, আমি কিন্তু ইয়ার্কি মারছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তাহলে আমারও সিরিয়াস কথাটা তুমি শোনো। এখন থেকে, এই মুহূর্ত থেকে কাজের চেষ্টা করো। 15 দিনের মধ্যে যদি কাজ জোগাড় করতে না পারো তাহলে দেখো পিয়াসা, কাজ হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যায়। এখানে আসার পর থেকে উচিত বেরিয়ে কাজের চেষ্টা করছি। দাদু আমার কাছে কথা অনেককে বলেছে, যদি না হয় তাহলে। তবে আচ্ছা, আজ তোমার এই সিদ্ধান্ত কেন? কেন হবে না? একে একে আমার সব হাতছাড়া হয়ে গেল। এতদিন আমার কাছে পয়সা থাকতো, নিজের শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু আজ থেকে সে ক্ষমতাটা আমার রইল না। তাই তুমি আমার স্বামী, তোমার কাছে পয়সা থাকলে আমার আমোদ প্রমোদের জন্য তোমার কাছে হাত পাততে পারি, কিন্তু একটা বাইরের মেয়ের কাছে হাত পাততে রাজি নই। পিয়াসা আশাহত হয়ে তার বউয়ের উপর বড়তার ব্যভিচার করবে, এই সুযোগে ওদের ভিতর ঢুকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। শুরু তো করতেই হবে, সেই জন্যই তো এই বেশ নিয়ে এখানে আসা। ওই অভিখালকে যেমন আমার আর আমার দাদার মনটাকে পোড়াবার অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, তেমনি আমি ওর ভাই আর ভাইয়ের বউয়ের মনটাকে পোড়াবার অঙ্গীকারে আবদ্ধ হলাম। কিন্তু সাবধান, ওরা যেন কোনো মতে বুঝতে না পারে আমাদের পরিকল্পনা। সমুদ্র, আকাশ কুসুম কল্পনা তোমার। ভুলে যাচ্ছ কেন আমার নাম জেসিকা? কিভাবে কথা বলবো আর বলবো না সেটা আমি জানি। জানো তুমি কার সম্বন্ধে কি বলছো? যার সম্বন্ধে কথা বলছো সে আমার দাদার ওয়াইফ, আমার বৌদি, আমার বড় বউ। মানি না আমি তাকে, সে আমার কাছে গুড ফর নাথিং। ডোন্ট শাউটিং, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ এভরিথিং, নইলে ভুলে যাবো আমি তোমার স্বামী, তুমি আমার অগ্নিশাকে স্ত্রী। কি ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে কিসের এত ঝগড়া বিবাদ হচ্ছে বাবুজি? আপনি মানে আপনারা কি আপনারা? अरे बताएगा जरूर बताएगा, इसीलिए तो हम राशि আছি। তো আপনি তো সবই হালদার আছেন, সারা ফাদিল তো হালদার। ইয়েস, বাট আপনাদের পরিচয়? আপনি যে চৌধুরী ডিস্ট্রিবিউটরের কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই চৌধুরী ডিস্ট্রিবিউটরের অনেকগুলো ব্যবসা আছে, তার মধ্যে অন্যতম ব্যবসা হলো সো ফক্স কামবার, আর আমি হলাম সেবারের ফেমাস ড্যান্সার ওই রোলেক্স কান্না, আর ইনি হলেন সুইক 16 ড্যান্সার রুচিরা রেড্ডি। আর কাউকে কাজ দেবার হলেই তো আমরাই ডিল করি। তাই নাকি? কি সৌভাগ্য আমাদের, আপনাদের মতো লোকের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে। হ্যাঁ গো, তুমি কি
তবে আমি চৌধুরী ডিস্ট্রিবিউটরসে ম্যানেজমেন্ট বসে কাজ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কোনো বার কামলাদের জন্য নয়। সরি, এই ডিস্ট্রিবিউটরস না একটা পোস্ট খালি নেই, শুধুমাত্র বার কামলা যে কাম করবার একটা পোস্ট খালি আছে। সরি, ওই বার কামলাতে আমি চাকরি করব না। শুনেছি ওই সোনপসে রাতের অন্ধকারে অনেক জঘন্য জঘন্য কাজ হয়। আপনি ভুল শুনিয়েছেন, আসলে চৌধুরী বিষ্টরকে না ও বহু তার ঘৃণা করে, তাই তো তারা এইসব স্ক্যান্ডেল ছড়ায়। ঠিকই তো, লোকের কথায় কান দেবে কেন? কথাই বলে লোকের কথায় কান দিও না, চোখের দেখাই আসল দেখা। তুমি চুপ করো, যেটা বোঝো না তা নিয়ে কথা বলো না। আরে বাবা, আপনার ওয়াইফ তো ঠিকই বলে আছে, কেন তো শ্রাদ্ধের কথা নিজের ফিউচার লস করবেন? ভেবে দেখো, এখানে কাম করলে মান্থলি 60,000 রুপি স্যালারি পাবেন, অ্যাডভান্স পাবেন 2 লাখ। আরে তাছাড়া এই রুপিয়ার জন্য, এই কামের জন্য একটু আগে আপনার হাজবেন্ড ফিকশন চলছিল, আপনি অস্বীকার করতে পারবেন? এতে অস্বীকার করার কি আছে? এটা তো সত্যি, সত্যিই তো আমাদের মধ্যে অশান্তি হচ্ছিল। আর হবে নাই বা কেন? আমার স্বামী বেকার, টাকা না থাকলে নিজের ভরণ পোষণ চালাবে কি করে? স্ত্রীর আদর আবদার পূরণ করবে কি করে? কথাই বলে টাকা আছে যার সব আছে তার, টাকা যার নয় সে তোলে হাই হাই। প্রিয়াশা! আরে বাবা, প্রিয়াশা ম্যাডাম তো ঠিকই বলে আছে, এরকম অফার জিন্দেগিতে দুবার আসে না। লিন অফারটা অ্যাকসেপ্ট করে লিন, এলেন 2 লাখ রুপি সরকার সে কাম্পে জয়েন করে লিন। আরে বাবু, প্রশ্ন ফুকসে বাজে ধাঁধা হয় বলছেন? এই দুনিয়ায় সবাই করে কালো ধাঁধা, যে না করে কালো ধাঁধা বাজার তার ভেরি মন্দা। তাই বলছি হাসুন আমাদের দলে, নিন রুপিয়া, হাসুন দলে। যে দলে আছে দিদার মজ মস্তি খানা পিনা, আর আমার মতো বিউটি কুইন ডান্সারের নাচা গানা। বন্ধ করো। অনেকক্ষণ ধরে অনেক কিছু আমি দেখছি শুনছি, তবু একটা কথা মনে রাখবেন, যতই আপনারা আমাকে আপনাদের সুখের ধারাপাত বুঝিয়ে আমার জীবন বোধের বর্ণ পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করেন না কেন, আমি আপনাদের বলছি, আপনাদের প্রস্তাবে আমি রাজি নই। মনে রাখবেন, আমি শিক্ষক আদিত্য হালদারের ছেলে, যে সারা জীবন শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য কুশিক্ষাকে দূরে সরিয়ে প্রাণপাত পরিশ্রম করে গেছে। আমি পুলিশ অফিসার অভিক হালদারের ভাই, যে মিথ্যাচার ভ্রষ্টাচারকে দূর করার জন্য দুর্নিবার। তাই তারা যখন ধর্মের পথে হেঁটে অধর্মকে ধ্বংস করার জন্য নাভিশ্বাস তুলছে, তখন তাদের সন্তান হয়ে, ভাই হয়ে তাদের চলার পথকে আপনাদের মতবাদে হারিয়ে ফেলতে পারবো না। এটাই তাহলে তোমার শেষ কথা? বাকি রেখে আমি কোনো কথা বলিনি প্রিয়াশা। তাহলে আমারও বাকি কথাটা তুমি শোনো সৌভিক। আর যদি তুমি ওনাদের কাছ থেকে টাকা নিয়ে কাল কাজে জয়েন না করো, তাহলে কালই আমি বাপের বাড়ি চলে যাব এবং থাকবো ততদিন যতদিন না তুমি ওনাদের প্রস্তাবে রাজি হও। তুমি? আমি শুধু বাপের বাড়ি গিয়ে ক্ষান্ত থাকবো না, সেখানে গিয়ে অনশন করবো। আর সেই অনশনে আমার যদি কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে তুমি। সমাজ সংসার তোমার দিকে আঙ্গুল দেখে বলবে, এই সেই আদিত্য হালদারের ছেলে, অভিক হালদারের ভাই, যার জন্য একটা গৃহবধূ অকালে পৃথিবী থেকে চলে গেল। তখন দেখবে যে বাবা দাদাকে নিয়ে তোমার এত গর্ব, সেই গর্বকে খর্বের খড়গে কেমন করে বলে দিয়ে দেয়। বিউটিফুল জেসিকা, এমন টোপ দিলে অভিক হালদারের বৌমা এই যে সংসারটাকে তোমার পায়ের তলায় দেবে নামিয়ে। সেটাই তো আমি চাই। ওই অভিক হালদার যেমন আমার আর আমার দাদার মাথাটাকে সমাজের কাঠ গড়ায় দাঁড় করাতে চেয়েছে, তেমনি আমি আর সংসারে যদি একবার ধ্বংসকৃতে না পরিণত করেছি, ততদিন আমার এই বুকে জ্বলবে দাবানলের দারুণ দহন। সবে তো ষষ্ঠ দৃশ্য ক্লাইম্যাক্স শুরু করেছি, এবার দেখো এই জেসিকা কিভাবে নাকে করে হ্যাঁ আর হ্যাঁকে করে না। না, চুপ করো। সহ্য করতে পারছি না তোমার এই বিষ মাখানো বাক্য। তোমার এই কথায় ভেঙে যাচ্ছে আমাদের সংসারের ঐক্য। আমি বুঝতে পারছি না আমি কার নেব পক্ষ। তুমি আমাদের সঙ্গে হাত মিলিয়ে হয়ে যাও সবার এক নম্বর অধ্যক্ষ। আপনার জীবন বিক্রি আমার শুধু টাকা। ফাঁকরাজ আপনাকে কেউ দিতে পারবে না। আজ থেকে আপনার জীবনে শুধু শান্তি আর শান্তি। আমি আর তোমার সঙ্গে অশান্তি করবো না। এবার আমাদের জীবনে আসবে সুখ আর সুখ। পৃথিবীটা আপনার কাছে কত রঙিন হয়ে গেছে, চারদিকে শুধু আলো আর আলো। হাত বাড়ালে পাবেন আপেল এবং পেস্তা, পুরো শরীর হয়ে যাবে একটা ঝিরঝাক নাস্তা। এতদিন যারা আপনাকে শৌভিক বলে ডাকে, তারা আজ থেকে একটা শৌভিক পাবে। বলো রাজি? রাজি। যুগ যন্ত্রণার অনির্বাহ্য কারণে সুশিক্ষাজ কুশিক্ষার দীক্ষায় হয়ে গেছে কাবু। বেশ, আপনি যখন আমাকে দেখালেন নতুন পথের দিশা, তখন আমি সত্যের ভূমি ছেড়ে মিথ্যার বদ্ধ ভূমিতে প্রবেশ করলাম। অনেক টাকা, গাড়ি, বাড়ি আর আমার সর্বগ্রাসী স্ত্রীর অনেক স্বপ্ন বাস্তবে রূপায়িত করার জন্য
আমি আপনাদের প্রস্তাব মেনে নিলাম। প্রস্তাব তো তোমাকে মানতেই হতো সৌভিক হালদার, নাহলে আমার মনস্থাপন পূরণ হতো কি করে? মাই ফার্স্ট প্ল্যান ইজ সাকসেস। সেকেন্ড মিশন আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে আমার জায়গায় কাকে অভিক হালদার ওই বাড়িতে প্রবেশ করিয়েছে, আর সেটা আমি খোঁজ নেবো আমি এদের লাগিয়ে। এদের কাজে লাগিয়ে আমি ভেঙে দেবো অভিক হালদারের সুসজ্জিত রথ। যে রথে এতদিন চলতো হাস্যের ভান্ডা, সেই রথে আজ থেকে চলবে ধ্বংসের কান্না। অভিক হালদার, তুমি যেমন আমাদের শোষণে ছুড়েছ একটা তীর, আমি তেমনি তোমাদের পতনে ছুড়লাম দুটো বিষাক্ত তীর। বিষাক্ত তীরে আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে ওই শুয়োরের বাচ্চা এসকে। ওরই জন্য আমি আজ পতিতা পল্লীর মস্তান, জেল খাটার দাগি আসামি। ওরই জন্য আমার প্রেমিকা রোজিনা, আবার তার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি যখন প্রচন্ড মদ খেয়ে মাতাল হয়ে জানোয়ার হয়ে যায়, তখন রোজিনা রক্তাক্ত শরীরটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সে যেন বলে, রাজু রাজু, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমার খুনি দেবে না রাজু? দেব রোজিনা, তোমার খুনিকে আমি অতি অবশ্যই শাস্তি দেব। সেই জন্য সেই হারামের বাচ্চাটাকে খুঁজছি, কিন্তু কোথাও আমি তার সন্ধান পাচ্ছি না। সন্ধান যে তোমাকে করতেই হবে রাজু। যে তোমাকে ভদ্র থেকে অভদ্র বানিয়েছে, যে আমাকে ধর্ষণ করে খুন করেছে, যার দায় তোমাকে নিতে হয়েছে, তার খোঁজ করে তাকে যে শাস্তি দিতেই হবে রাজু। দেব শাস্তি আমি দেব রোজিনা। সেই শালাকে খুন করে তার রক্ত দিয়ে তোমার আত্মার আমি তৃপ্তি করাবই। তাই করাও রাজু, তাই করাও। আমি যে আর পাচ্ছি না, যতদিন না সেই শয়তানের রক্ত দেখতে পাবো ততদিন আমার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। মুক্তি আমি তোমায় দেব রোজিনা। সেই শালা হারামির বাচ্চাটাকে একেবারে শেষ করে দিয়ে। কাকে শেষ করে দিল? পাগল হয়ে গেছিস? আমার জিন্দেগির দুশ্মনকে আমাকে জাহান্নামে পাঠানোর জন্য যে তাই তাকে। জানো দিদি, আজ রোজিনা আমার স্বপ্নে এসেছিল, আমাকে বলেছিল খতম করো রাজু, তোমার আমার জিন্দেগির দুশ্মনকে তুমি জলদি খতম করো। আমি তোকে অনেক দিন ধরে বলছি তুই তোর শত্রুর নাম আমাকে বল, যদি আমি তোর কোনো কাজে লাগতে পারি। বল ভাই বল, তোর শত্রুর নাম আমাকে বল। নিশ্চয়ই কাজে লাগবে, জরুর বলছি আমি তোমাকে আমার শত্রুর নাম। কিন্তু দিদি, তুমি তো তোমার শত্রুর নাম এখনো আমায় বলনি। তুই যদি তোর শত্রুর নাম আমাকে বলবি, আমি সেদিন আমার শত্রুর নাম তোকে বলবো। তাহলে শোনো আমার শত্রুর নাম। নামের জন্য নয়, ধামের জন্য, নিজের বিধিকে বামের থেকে মুক্ত করার জন্য আবার আমি তোমাদের কাছে ছুটে এসেছি। একে পুলিশ বাবু আপনি? রানিয়া কোথায়? রানিয়া 3 দিন পর তো তার আপনার সঙ্গে এখানে আসার কথা ছিল। হ্যাঁ, কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তাকে নিয়ে আসতে পারলাম না। কিসের কারণ? 1 মাস আগে কোনো ব্যক্তিদের আর আমার ভাইয়ের বউয়ের অমানসিক ব্যবহারে আমার ভাইয়ের মানসিক ব্যবহার সব হার মেনেছে। দুহাতে পয়সা রোজগার করে মদ আর বিলাসিতার পেছনে গা ভাসিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, কাউকে মানছে না। দেখুন, আপনার ভাইয়ের আফলাবাজি হওয়ার ব্যাপারে রানিয়া এখানে না আসার সম্পর্ক কি? সম্পর্ক আছে, তার জন্যই তো বলা। আমার ভাইয়ের এই অসামাজিক উন্নতি দেখে আমার বাবার শরীর আবার অবনতি হতে চলেছে। তার মধ্যে যদি রানিয়াকে এখানে নিয়ে আসি, যদি জানতে পারে রানিয়া আমার বিয়ে করা বউ নয়, একটা পতিতা, তাহলে বাবার কাছে মিথ্যাবাদী হয়ে যাব, হয়তো আমার বাবা মারা যাবে। দেখুন, আপনার বাবা মরবেন কি বাঁচবেন সেসব জেনে আমাদের লাভ নেই। আমাদের ফায়দা রানিয়া এখানে এলেই। তাছাড়া আমাদের এলাই নেই, কে জিন্দা রইলো আর কে মুদ্রা বাজারে গেল সেসব আমরা দেখি না। রাগের মান ছড়বেন না বাবু, আমি অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো সৎ আদর্শবান পুলিশ অফিসার আমার নজরে একটাও পড়েনি। আপনি এক কথার মানুষ বলে, আপনি অসুবিধায় পড়েছিলেন বলে, আপনি একদিন আমাদের বিপদ থেকে বাঁচিয়েছিলেন বলে, আপনি যাতে কারোর কাছে ছোট না হন এই ভেবে রানিয়াকে আপনার সঙ্গে পাঠিয়েছিলাম। তার কি এই প্রতিদান? দেখুন, আমি কোনো অন্যায় অনুদান দিচ্ছি না, শুধু আমার বিপদের বিষয়টা তুলে ধরছি। আপনি আপনার সর্বনাশটা আমাদের দেখাচ্ছেন, কিন্তু রানিয়া যদি এখানে না আসে একটু পরে আমাদের যে ক্ষতি হবে সেটা আমরা ঠেকাবো কি করে বলতে পারেন? তার মানে একটু পরে এখানকার আসল মালিক আসবে, সে যদি কোনো ক্রমে জানতে পারে রানিয়াকে আপনার সঙ্গে পাঠিয়েছি আপনার স্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য, আমাদের তো আস্ত রাখবে না, আর রানিয়ারও নিস্তার থাকবে না। তাই যদি হয় আমি আপনাদের মালিকের সঙ্গে কথা বলবো। আপনি? আমি অভিক হালদার।
নিজ প্রয়োজনে আজ পর্যন্ত কারোর কাছে ছোট হইনি, হাত পাতিনি। আজ আজ আমার অসুস্থ বাবার জন্য হাত পাচ্ছি। তার প্রাণ ভিক্ষা দিন, আমার বাবাকে বাঁচান। আরে বাঁচা মরা সব তো আল্লাহর হাতে। কাকে রাখবে আর কাকে তুলে নেবে সব তো তার ইচ্ছা। আর কি বলেন, আপনি আমাদের মালিকের সাথে কথা বলবেন, কিন্তু আপনি জানেন না মালিকের ব কলমে মালিনী দিকেই মালিক এখানকার মালকিন করে রেখেছেন। আপনার কোনো কথা সে শুনবে না, আর কোনো কথা বলতে গেলে না আগুন আরো দ্বিগুণ তেজে চলে। তাহলে উপায় একটাই, রানিয়াকে এখানে হাজির করা। দেখুন প্লিজ প্লিজ, আবার আমি অনুরোধ করছি, আমার অনুরোধটুকু রাখুন। আর একটা কথা, কাউকে বাঁচাতে গিয়ে মিথ্যে কথা বললে পাপ হয় না। তাই আপনাদের মালিক এলে একটু কায়দা করে মিথ্যে কথা বলে আমার অসুবিধাটা সুবিধায় রূপান্তরিত করুন। আপনার কথার বলা না সাজে। এখন বলছি যান, রানিয়া বালাকে নিয়ে আসুন, যান। এই মুহূর্তে রানিয়াকে এখানে আনা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি আপনার বাবা যতদিন বেঁচে থাকবেন ততদিন রানিয়াকে আমরা পাবো না? তুমি ডাক্তার ঠিক কথা বলেছে। শুনুন, আমি একটা ওষুধ আপনাকে বাতলে দিচ্ছি। ওই ওষুধটা খালে আপনার বুড়ো বাপটা টেসে যাবে, আর আমরাও রানিয়াকে পেয়ে যাব। চুপ করুন। একজন অসুস্থ মানুষকে বাঁচাতে আমি আপনাদের কাছে ছোট হয়েছি বলে ভাববেন না আমি দুর্বল হয়ে পড়েছি। এখনো বলছি, কথা সংযত করুন, নইলে ভুলে যাব আমি কে, আপনারা কে। এতদিন আমার নরম চরিত্রের পরিচয়টাই পেয়েছেন, গরম চরিত্রটা এখনো ভালো করে দেখেননি। এই যে আপনি কি আমাদের সাথে কি চাইন করবেন, কি চাই? তাহলে শুনুন, আপনিও আমাদের ভালো রূপটা দেখেছেন, দেখেননি আমাদের কালো রূপটা। এখনো ভালোভাবে বলছি, রানিয়া বালাকে নিয়ে আসুন, নইলে সবাইকে ডাকবো, বলবো পুলিশ বাবু রানিয়াকে ফুসলে নিয়ে চলে যাচ্ছে, বলছে টাকা না দিলে ছাড়বে না। তখন দেখবো কোথায় থাকে আপনার মা আর কোথায় থাকে আপনার বাবা। जिसके मर सैया उसे रोक सके ना कोई, जिसके रखे सैया उसे मार सके ना कोई। এ বচনটাকে ভুলে গেছো নাকি গো মাসি? একে রানিয়া, তুই এসেছিস? আসতাম, অনেক আগে আসতাম গো ভাইয়া। ওই অলিখিত বুড়ো শ্বশুরটাকে বাপের বাড়ি যাওয়ার নামে ঢপ দিয়ে আমি আর পুলিশ বাবু বেরিয়ে পড়লাম অবশ্যই তোমাদের এখানে আসার জন্য। কিন্তু আমি তো বলেছিলাম তুমি মোড়ের মাথায় ওয়েট করো, এদিকটা সামলে আমি যাচ্ছি। অপেক্ষা তো করেছিলাম গো পুলিশ বাবু, কিন্তু তোমার দেরি হচ্ছে দেখে আমি চলে এলাম। কারণ এই মালগুলোকে তো আমি চিনি, এরা যে কখন কার উপর উদয় হয় অস্ত যায় তা ভোগাও জানে না। তবে হ্যাঁ, তুমি যেমন করক পুলিশ অফিসার আছো, এদের সালটা দিতে ঠিক পারবে। তাহলে এলে কেন? তবুও তো ভয় হয় যদি কিছু হয়ে যায়। আরে হাজার হোক, আমি তোমার ভাড়া করা গিন্নি হই না কেন, একটু সিঁদুরের সিন্নি তো আমার মাথায় চাপিয়ে দিয়েছো, তাই এদিক ওদিক ভাবতে ভাবতেই চলে এলাম। এসে খুব ভালো করেছিস, কাজটা এগিয়ে দিয়েছিস। না হলো আমাদের আনতে যেতে, আর না হলো পুলিশ বাবুকে আনতে যেতে। দিদি শাক বাজাও, উলু দাও। কি বলতে চাইছো তোমরা? রাজ্জাক বলতে চাইছে পুলিশ বাবু এসেছে, কাজ যাবে একা, আর তুই পূরণ করবি জায়গাটা ফাঁকা। আর যদি আমরা এখান থেকে যাই দোকা, তাহলে খাইয়ে দেবো জিন্দেগি ভরের জন্য ধোকা। না না পুলিশ বাবু, এবার আমার উপর ছেড়ে দিন। দেখো রাজ্জাক ভাই, ছেলেবেলায় আমার বাবা আমাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে নাগিনীর মতো নাচ আর বাঘিনীর মতো কাজ করতে শিখিয়েছে। এখানে এসে সেই মানুষটা সংস্পর্শে এসে আপাতত সেটা বন্ধ করে রেখেছি বলে মনে করো না আমি সব ভুলে গেছি। তাই নাকি? ঠিক তাই। তাই যে মানুষটা এত অনুরোধ করলো, তার যখন বধ হারিয়ে দিতে চলেছো, তাহলে দেখো নাগিনীর মতো না। পাখির মতো কাজ। একাই বলে নাচে নাগিনী, কাজে পাখিনী। অবহেলায় আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আর তাছাড়া ওনারাই তো একদিন নিজের স্বার্থের কথা ভুলে আমাকে সাহায্য করেছিল, না হলে আবার অনেক ক্ষতি হয়ে যেত। তাই আমিও আজ নিজের স্বার্থের জন্য এনাদের কোনো ক্ষতি হোক আমি চাই না। বেশ, আপনারা যখন চাইছেন না রানী আমার সঙ্গে যাক, আমি একাই এখান থেকে চলে যাব। কিন্তু বাবু, ওরা যখন আমার সব কথা জানতে পারতো, আপনি যে ওদের কাছে ছোট হয়ে যাবে। যাই যাব, তবু ওনাদের মালিকের কাছে ছোট হতে দেব না। আপনার বাবার যে ক্ষতি হয়ে যাবে। ও ক্ষতি, তবু বাবার ক্ষতির কথা চিন্তা করে এদের ক্ষতি, এদের ব্যবসার ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না। দাঁড়ান, কিসের নিজে হিরো সেজে আমাদের জিরো বানিয়ে চলে যাবেন? তার মানে মেয়েটা সিঁথিতে সিঁদুর পরিয়ে ওকে স্ত্রীর অধিকার দিয়ে এখানে ছেড়ে দিয়ে চলে যাবেন বাবু? কিন্তু সেটাই তো তোমরা চাইছিলে। তখন চাইছিলাম, এখন বাবুর মুখে সর্বস্ব ত্যাগ করে বার্তা শুনে মতটা পাল্টে দিলাম। তাই বলছি রানিয়াকে আপনি সঙ্গে করে নিয়ে যান, আপনি বাঁচুন, আপনার বাবার সম্মান বাঁচান। মা
মাসি, ওরে মা, তুই সেদিন আমাকে বলেছিলিস না আমার প্রাণে দয়া মায়া নেই, তাই দেহ ব্যবসা করলেও আমরা তো রক্তে মাংসের মানুষ, মায়ের জাত, তাই মায়ের কাজ করলাম। জামা যা, তুই পুলিশ বাবুর সঙ্গে তার সংসারে ফিরে যা। কিন্তু এই কাজটা আগে করলে এত জল ঘোলা হতো না। স্যার, সুকর্মের ফল কি সঙ্গে সঙ্গে পাওয়া যায়? একটু তকলিফ করতে হয়, তকলিফ, সেটা তো আপনি ভালো করেই জানেন। আমাদের মালিককে কি বলবি মাসি? এর আগেও মালিক তোর কথা বহুবার ফোনে জিজ্ঞাসা করেছে, আমি মিথ্যে কথা বলে উড়িয়ে দিয়েছি। এবার জিজ্ঞাসা করলে আমি ঢপের চাপ দিয়ে উড়িয়ে দেব। মাসি! না, আর দেরি করিস না, যা। মাসি গো, আচ্ছা ইতিহাস তুমি তৈরি করলে যারা দেহ ব্যবসা করে তারা যেন বোঝে দেহকে দিয়ে ব্যবসা করালেও মনকে দিয়ে ব্যবসা করানো চাই না। চলুন তোমায় দেখে দেখে যাই মায়ের ছবি এঁকে, আমি তোমায় দেখে দেখে যাই মায়ের ছবি এঁকে, তুমি যে মোর চিরদিনের দুঃখিনী সেই মা, তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহের ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহের ছায়া। সব শেষ করে দিতে চলেছে অভিজ্ঞান মানে জীবন থেকে, এবার মরণ তোকে ডাক দেবে। তাই তো আজ তোর আদরের বৌমাকে এখানে আসতে বলা হয়েছে, সেই হলেই আরো করা হবে ব্রেন ওয়াশ। ওর জিনিসটা দেখে না আমি মনে মনে ফিনিশ হয়ে যাচ্ছি, তাই আমার দেহ হলে একদিন তাকে বন্দি করতেই হবে। কিন্তু জেসিকা যদি পথের কাটা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে তাকে ওই পৃথিবী থেকে সরিয়ে বলো হরি হরি বল। পোশাক পরেছিস কেন? কি করব? নেই কাজ তো খাই ভাত, সারাদিন কাজ করানোর পর একটু অবসর পাইয়া এই পোশাকটা পয়রা যদি কেন মন বদলানো যায়। মন বদলাবি কার? না, সেই সব মানুষদের যারা হগর সময় নিরীহ মানুষদের পাঙ্গা বস্ত ধান্দা করে। আরে কি সব বাজে বলছিস? এই সন্ধ্যেবেলায় কিছু খেয়েছিস নাকি? খানাই বাবু, এই পোশাক পরিলে আমরা যদি কেবল হয়ে যাই, সত্য মিথ্যা দেখিতে পাই, সবই পোশাকের মাহাত্ম্য। আরে তুই আবার কে? আমি কেষ্ট, মানে কানাই, রাধিকার প্রতিদেবতা। তা উপদেবতা, আপনি এই পোশাকে কেন? কি করবে? আপনাদের মতো লম্পঝম্প দেবতারা যখন আবির্ভাব হয় তখন এই পোশাকটা পরা তাদের মধ্যে গতি ফিরাইতে হয়। আরে কি সব বাজে বলছিস? রাগ করবেন না বাবু, রাগ করবেন না। ও কইতে চাইছে এখন তো তিনি বলে নেই আর দাদা বাবু নেই, আপনি কার লগে দেখা করতে আইছেন? আরে তারা নেই তো কি হয়েছে, কাজে গেছে, চলে আসবে। কিন্তু কি ব্যাপার, আমি কখন আসবো কখন যাবো এখন সেটা তোদের বলতে হবে নাকি? তোদের সাহস তো কম নয়। ছি 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 ছি, আপনি কত বড় মানুষ! না মানুষ, এবারে হিতাকাঙ্ক্ষী দাদা বাবু ডান হাত আর বাম হাত। আপনার কাছে কৈফত চাইতে পারি, জিগাইতাছি। একটা কথা জিগাবো মূত্র বাবু? আরে মূত্র নয়, আমার নাম তো সমুদ্র। ওই হইল বাবু, ওই অন্ধকার ঘরে একটা মানুষ চিৎকার করতেছে, আমারে বাঁচাও, আমারে ঘর খুঁড়ে বাইর করে দাও। ওই লোকটা কে বাবু? ওটা দাদার বাবা, একটা পাগল। কিন্তু কি ব্যাপার, সে খুঁজে তোদের দরকার কি? কিছু না, এমনি জিগাইতাছি, আর জিগাবো না। আচ্ছা, আপনার কোনো মনস্কামনা নাই? আরে নিশ্চয়ই আছে। এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স
সব সব যেন একদিন আমার হয়। ঠিক আছে, সেই জন্যই তো ওদের হ্যাঁ হ্যাঁ আর না না করি। আচ্ছা শালা তো ধান্দাবাজি বার করতেছি। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু নয় কিছু নয়, তাই হরির একটা গল্প। আমাদের গায়ে আপনার মতো একটা ঢ্যামনা মার্কা লোক, না 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 মানে নমুনা মার্কার লোক ছিল। সে হরির কাছে সাধনা করে অনেক কিছু চেয়েছিল। হরি তাকে স্বপ্নে দেখা দিয়ে কহিল, এই কি বললো কি বললো? কহিল পৌষ মাসে শীতকালে খালি গায়ে 100 বালতি জল ঢেলে তুই যদি হরি নাম করতে পারিস তাহলে তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এই সেই লোকটা হরির সপ্তাহের আদেশ পালন করছিল। করছিল তো, দেখো যেদিন রাত্রে আদেশ পালন করছিল তারপর দিন সকালে উঠে শুনলো সেটা 5 কোটি টাকা লটারি কাটছিল, সেটা পাইয়া গেছে। তাই নাকি? তাহলে আমিও সেই লোকটার মতো পৌষ মাসে শীতে খালি গায়ে 100 বালতি জল ঢেলে হরিনাম করব। তুমি খুব সাবধান, এই কথা কাউরে কইবি না, তাহলে তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। না না আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। হরি দিবি আরে একেবারে তোদের হরি দিবি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আসেন ওনাদের আসনের আগে একবার হরি নাম কইবে নে। হরি কি হচ্ছে কি সব? খাইছে হালায়, শালার দিদি বলে হইয়া পড়ছে, শালার যে টপ দিছি কপাল করে গিলে ফেলছে। ঠিক আছে, একটা কাম করতে হবে। কিছুই হয় নাই দিদিমণি, কিছু হয় নাই। আমরা এই ঠাকুরের নাম গান করতেছিলাম। আচ্ছা এখান থেকে আর ঠাকুরের নাম করতে হবে না। সমুদ্র তুমি কি পাগল? আরে কি করবো ওরা এমন ভাবে গল্পটা? কইবে নাই ঠাকুরের নাম গান করে কইতে নাই, মনে আছে তো সেই পান? কি ঠিক আছে ঠিক আছে, এখন দিদিমণি এ পড়ছে, আপনি ওনার সঙ্গে গল্প করুন, আমরা দুজন এখান থেকে চলে যাই। হ্যাঁ, আপনি দিদিমণি লইয়া সময় কাটান, আর আমরা দেবা দেবী ঠাকুরের নাম করতে করতে নিজ ধামে যাই। বৃন্দাবন বিলাসিনী রাই, বৃন্দাবন বিলাসিনী রাই, রাই আমাদের রাই আমাদের রাই, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। যত সব bogus, uncultured people। দাদা যে কেন এগুলোকে বাড়িতে কাজের জন্য রাখে কে জানে? যখন তখন আমাদের কথার মধ্যে ঢুকে পড়বে আর আড়াল থেকে আমাদের সব কথা শুনবে। ডিসগাস্ট! জেসিকা, ওইসব গায়া মূর্খদের কথা না ভেবে এখন স্থির হয়ে বলো তো, ওই সৌভিক হালদারের বউ কখন আসবে? আসবে আসবে সমুদ্র সন্ন্যাস। এই জেসিকা যখন কারোর জন্য জল বেছায় সেই জলে তাকে আটকা পড়তেই হয়। যেমন আমি আটকা পড়েছি তোমার পালে। আচ্ছা কথাটা কি মিথ্যে? সত্যি কি আমায় বেঁধে ফেলোনি তোমার প্রেমের সালে? দুর্গ থেকে বন্দী শাহজাহান বেরিয়ে এসেছে। সব ধ্বংসকারী ঔরঙ্গজেব, বিষধরী জাহানারা, আর তোদের রেহাই নেই। কে বের করে দিল তোমায়? আল্লাহ, যিশু, ভগবান। শুনুনি, মন্দিরে মসজিদে প্রতিনিয়ত দলিত হচ্ছে, কেউ নেই যার, আমি আছি তার কৃপাতেই তো আমার এখানে পাবে। তালা দেওয়া ছিল, চাবি তো ছিল দাদার কাছে। ছি ছি ছি, এ কি কাণ্ড করেছি, ছি 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 ছি, এ কি কাণ্ড করেছি, বাবার ঘরের চাবি কাঠি হারিয়ে ফেলেছি। আমি যে একটা গাধা, আমি যে একটা গাধা, আমি যে একটা গাধা, আমি যে একটা গাধা। আর বলিস নি বন্টি, যে ঘরে আমার শত্রু বাপটাকে আটকে রেখেছিলাম সেই ঘরের চাবি কাঠি আমি হারিয়ে ফেলেছি। চাবি তো হারিয়ে গেছে, কিন্তু সেই ঘরে তালা খুললো কে? তালা খুলে গেছে? ঠিক হয়েছে, হ্যাঁ তালা খুলে গেছে। হ্যাঁ দাদা, ঘরের তালা খুলে আমাদের সবচেয়ে বড় দুশমন বাপটা বেরিয়ে এসেছে। বাবা বেরিয়ে পড়েছে? না 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 বাবা, এটা তুমি ঠিক করোই, তোমার তো বাইরে বেরোনো চলবে না। কিন্তু তোমার ঘরের তালা কে খুলে দিল সেটা আমি পরে ভাবছি। এখন চলো চলো আমার সঙ্গে ঘরের ভেতরে চলো। পারবে না, আর আমাকে ঘরের ভিতর নিয়ে যেতে পারবে না। সিংহের খাঁচার দরজা খুলে গেছে, এবার শুধু থাবার পর থাবা। এতদিন আমাকে বন্ধ করে রেখে হাওয়া করে দিচ্ছিলে, স্লো পয়জন ইঞ্জেকশন দিয়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিলে, তো আর পারবে না। ইংরেজের সঙ্গে লড়নেওয়ালা ফৌজি তো, তাই এত সহজে হার মাননেওয়ালা নয়। তুমি সেদিন
সেদিন ওই ইংরেজের ঘাটিকে কায়দা করে বেরিয়ে গিয়েছিলাম, আর আজকে এই ইংরেজের মাটিকে ময়দা বানিয়ে ঠিক বেরিয়ে আসবো। কেউ আমাকে ধরে রাখতে পারবে না। বাবা ভুলে যেও না, আমি সন্ত্রাস, মনে আমার রস, করবো তোমার সর্বনাশ। সন্ত্রাসের আর কি বাকি রেখেছো শান্তনু চৌধুরী? হাজার হাজার নারী পুরুষকে সর্বশান্ত করেছো, জন্মদাতা বাবাকে অন্ধকার ঘরে রেখে তাকে সর্বশান্ত করেছো। নিজের রক্তের সম্পর্কের বোন তার স্বামী থাকা সত্ত্বেও একটা আসামিকে তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে দাবার ঘুঁটি সাজিয়েছো। সর্বনাশের আর কি বাকি আছে আজকের মির্জাফর শান্তনু চৌধুরী? অনেকক্ষণ ধরে তোমার অনেক বকবকানি শুনছি, চুপচাপ আমার সঙ্গে ঘরের ভিতরে চলো, না হলে এই পিস্তলের গুলিতে তোমার বুকটা ঝাঁটা করতে আমার একটু হাত কাঁপবে না। ইংরেজের গুলিকে যে বিশ্বাস করেনি সে কিনা ভয় করবে সামান্য একটা পিস্তলকে? শান্তনু চৌধুরী, এই হাতে অনেক ভেলকি দেখিয়েছি, আজ বুড়ো হয়েছি বলে মনে করো না আমি একেবারে দমে গেছি। কারণ কথায় আছে পুরনো চাল ভাতে পারে। এই পিস্তলের গুলি গুলি ভুবন চৌধুরী। ভুবন চৌধুরী মানুষ, তোমাদের মতো মানুষের রক্তে সে তার হাত রাঙাবে না, কারণ সম্পর্ক জিনিসটা সে এখনো ভুলে যায়নি। তবে চিন্তা করো না, আমি এখান থেকে চলে গেলেও আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের শাস্তি দেবে তো উপরওয়ালা ভগবান, তাই তার হাতে তোমাদেরকে রেখে দিয়ে আমি পাড়ি দিলাম অজানার দেশে। সব শেষে এই পিস্তলের গুলিগুলো তোমাদের সামনে খরচ করে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম নিমেষে। শান্তনু চৌধুরী, ওরবে সন্ত্রাস, মনে তোমার আশ, তাই আমি বেঁচে থাকতে করতে পারবে না কারোর সর্বনাশ। গুড বাই, গুড বাই এভরিথিং। বেঁচে যদি থাকি, সি ইউ, গুড বাই। না, চেষ্টা কাউকে যেতে কি বলছেন দাদা? উনি চলে গেলে আমাদের ক্ষতি হতে পারে। না, ভুবন চৌধুরী আমাদের কোনো ক্ষতি করবে না, সে সব করবে, কথার খেলাপ করবে না। শুধু দুটো পয়েন্ট আমাকে খুব টেনশন দিচ্ছে। কি পয়েন্ট দাদা? প্রথম, কে খুলে দিল ভুবন চৌধুরীর ঘরের তালা? দ্বিতীয় নম্বর 2, তোর পোস্টে অভিজ্ঞার বাড়িতে যে মেয়েটা আছে সে মালটা কে? তুমি চিন্তা করো না দাদা, আজ আমি অভিখালদারের ভাই বউকে এখানে আসতে বলেছি। সে এলে ওকে আজ আমি আমার আসল পরিচয় বলে দেবো, আর ওই লোভী লেডির গায়ে টাকার কাটা এমন ভাবে পুঁতে দেবো যার জ্বালায় সে অভিঘালার সংসারে তুলবে এমন সুনামি ঝড় যে যার জন্য অভিঘালদারের নামি দামি সপ্তাহগুলো সব বিরামি হাটে বিক্রি হয়ে যাবে। তাই যাক, অভিজ্ঞার পরাজয় মানে আমার জয়। তুই তোর অপারেশন শুরু কর, আর আমি সমুদ্র মিলে তদন্ত করে দেখছি কে খুলে দিল ভুবন চৌধুরীর ভাগ্যের তালা, যার জন্য তার কাছে সন্ত্রাসের হলো চরম পরাজয়। চলে এসো সমুদ্র। এই পরাজয়কে তুমি পরাজয় ভেবো না দাদা, এর চেয়ে যাতে দ্বিগুণ পরাজিত না হতে হয় তার জন্য তৈরি হচ্ছে জেসিকা। জেসিকা? কে জেসিকা? আমি জেসিকা। কিন্তু রুচিরা ম্যাডাম কোথায়? রুচিরা ম্যাডাম? কি হলো? রুচিরা ম্যাডামের কথা শুনে আপনি হাসছেন কেন? আচ্ছা, এটা তো চৌধুরী ডিস্ট্রিবিউটার্সের মালিকের বাড়ি। ইয়েস, এবং আমি সেই মালিকের বউ। কিন্তু রুচিরা ম্যাডাম কোথায় থাকে? তিনি যে ফোনে এই মালিকের এখানে আমাকে আসতে বললো মালিক নাকি আমার স্বামীর কাছে খুশি হয়েছে। তাই হয়েছেই তো, সেই জন্যই তো এখানে তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি নাকি তোমার স্বামীকে বাধ্য করেছো এখানে কাজ করতে, সেই জন্য তো তোমাকে একটা জবরদস্ত গিফট দেওয়া হবে। তাই নাকি? কিন্তু রুচিরা ম্যাডামকে দেখছি না কেন? রুচিরা ম্যাডামকে কি দরকার? স্বয়ং মালিকরা যখন তোমার সামনে প্রেজেন্ট আছে। তাছাড়া আমরাই তো তাকে দিয়ে খবর পাঠিয়েছি তোমাকে এখানে আসতে বলতে। ফ্যান্টাস্টিক। তা গিফটটা কি হবে? গিফটটা যা হবে না, সেটা যখন তুমি হাতের কাছে পাবে তোমার লাইফটা একেবারে হেলে আছে, একেবারে হয়ে যাবে। সবাই দেখবে তোমার পায়ের কাছে এসে পড়বে, নিজেকে একচ্ছত্র সম্রাজ্ঞী মনে হবে। তবে তবে গিফটটা পাওয়ার পর তোমার যে একটা কাজ করে দিতে হবে মঞ্জু। কি কাজ করতে হবে আমায় আপনি বলুন। আপনারা যদি আমার পূরণ করার স্বপ্ন আশা, আপনাদের করব না হতাশা। আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছে এই পিয়ার। তাহলে শোনো, আজ বাড়ি থেকে খোঁজ নিয়ে দেখতে হবে তোমার যে ভাসুরের বউ সে কে। সে কে? আরে সে তো এই শহরের নাম করা পয়সাওয়ালা লোকের বোন, নাম তার জেসিকা।
আমার ভাসুর যাকে বিয়ে করেছে। না 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 না, তার নাম জেসিকা নয়, আর তোমার ভাসুর তাকে বিয়েও করেনি। যাকে বাড়িতে নিয়ে গেছে সে একটা রাস্তার মেয়ে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। কিন্তু আপনি কি করে জানলেন? কারণ আমি মাল্টিমিলিয়নার শান্তনু চৌধুরীর একমাত্র বোন জেসিকা, আর তোমার ভাসুরের অগ্নিসাক্ষী করা স্ত্রী। কি? ছি ছি ছি! কিন্তু আপনাকে না নিয়ে গিয়ে সেই রাস্তার মেয়েটাকে আমাদের কাছে নিয়ে গেল কেন? সে এক লম্বা কাহিনী ভাই। বসো বসো, শোনো। অভিক আমাকে বলতো যে জেসিকা, আমার বাবা খুব অসুস্থ, হয়তো বেশি দিন আর বাঁচবে না, তাই মারা যাওয়ার আগে তোমাকে একবার দেখে যেতে চাই। আমি বললাম ছি 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 ছি, উনি না তোমার বাবা হয়, বাবার নামে এমন কথা বলতে আছে। তারপর আমি বললাম দেখো, আমার দাদার বিশাল সম্পত্তি, দাদার পর তো আমাকেই দেখাশোনা করতে হয়, তাই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তুমি বরং এক কাজ করে তোমার বাবাকে এখানে নিয়ে এসো, তাকে ডাক্তার দেখালে সে আমাকে দেখতেও পারবে, সুস্থ হয়ে উঠবে। আর তুমি নাকি বলেছো তোমার ভাইটা বেকার, দাদাকে বলে তার একটা কাজের ব্যবস্থা করে দেবো, আর তোমার ভাইয়ের বউটা একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তার উত্তর উনি কি বললেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে বাবা, বাবার বয়স হয়েছে, শুধু শুধু টাকা খরচা করার কোনো মানেই হয় না। আরে আমার ভাইয়ের কথা বলছো, সে তো লোভী হিংসুটে, কাজ করলে গায়ে হাওয়া লাগে উড়ে বেড়াবে কে? আর আমার ভাইয়ের বউয়ের কথা বলছো, এখানে এলে তোমার সবকিছু করায়ত্ত করার চেষ্টা করবে। এই কথা শুনে আমার আর আমার দাদার মাথায় তো বাজ মেরে বলল যে নিজের পরিবারের সম্বন্ধে আমার বলতে পারে সে কি। কষ্ট হচ্ছে, আমরা ভীষণ কষ্ট পেয়েছিলাম জানো তো। তবে একটা কথা শুনলে না তুমি অবাক হয়ে যাবে। অভিক হালদার যে চাকরিটা করে সেটা আমার দাদারই পাইয়ে দেওয়া, এবং সেটা পাওয়ার পর সে কথা ভুলে গিয়ে আমার দাদাকে কালো বাজারে আজ্ঞা দিয়ে এই বাড়িতে লেট করতে এসেছিল। সহ্য করতে পারছি না, উনি এত বড় স্বার্থপর বেঈমান। স্বার্থপর আর বেঈমানিতে অভিক হালদারের জড়িয়ে এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। আরে বাবা, ইনি তো আমার দাদা স্বনামধন্য শান্তনু চৌধুরী, আর দাদা ইনি হলেন অভিক হালদারের ভাই বউ প্রিয়াশা হালদার। বাহ, খুব ভালো করলি রে জেসিকা, এরকম একটা মডেলকে আমাকে প্রেজেন্ট করার জন্য। এ তো দেখছি গোল্ড স্টোন, একে দিয়েই আমি ব্যবসার এক ধাপ এগিয়ে যাব, কিন্তু তার আগে আমাকে ভোগ করতে হবে ওর রূপ, রস, গন্ধ। এতদিন অন্ধের মতো হাতড়ে বেরোচ্ছিলাম, কি করে পূরণ করবো আমার সোনালী স্বপ্ন। এইবার পেয়েছি, এই শান্তনু চৌধুরী হবে আমার স্বপ্ন পূরণের সওদাগর। একে দিয়ে পার করবো আমার সব কিছু। কি ব্যাপার, তোমরা কিছু ভাবছো নাকি? ভাবছি এরকম একটা মায়া মাখানো মুখকে অভিক হালদার কি করে লোভী হিংসুটে বলে আমি ভেবেই পাচ্ছি না। সবই আমার ভাগ্য দাদা। না না বোন, ভাগ্যের দোহাই দিয়ে পড়ে থাকলে হবে না, তোমার ভাগ্যকে যে তোমাকেই বদলাতে হবে। ওই অভিক হালদার তোমাদের উপর যে প্রতারণা করেছে তার প্রতিশোধ নিতে হবে, আর বাড়ি থেকে বের করে দিতে হবে রাস্তার মেয়েটাকে। হ্যাঁ, তুমিই পারবে অসাধ্যকে সাধন করতে। তোমার চোখে দেখেছি প্রতিহিংসার ছবি। এগিয়ে যাও, এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। টাকায় ভরে যাবে তোমার পা হাত, গহনায় ভরে যাবে তোমার গা হাত। বলো বলো, তুমি পারবে? যে মানুষটা আমাদের শান্তিটাকে অশান্তি চোখে দেখেছে, হাসির সিঁড়িটাকে বানিয়েছে ফাঁসির দড়ি, সেই অভিক হালদারকে আমি কিছুতেই ছাড়বো না। আমি তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো, বলুন দাদা, আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য এত বড় অপবাদ আপনি আপনার শ্বশুর বাড়িতে আমার নামে দিয়েছেন? আর যে মেয়েটার জন্য আমার সব হাত ছাড়া হয়ে গেল, তাকেও আমি কিছুতেই ছাড়বো না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, এর বদলা আমি নেবই নেব। বদলা তো তোমাকে নিতেই হবে প্রিয়াশা হালদার, সেই জন্য তো তোমাকে এখানে ডেকে এনে তোমার চরিত্রটাই বদল করে দিলাম। অভিক হালদার, তোমার বিরুদ্ধে ছিলাম ফার্স্ট কামান, এবার দেখবো কামানের গুলো উপেক্ষা করে কি করে পড়ো জয়ের মালা। এতক্ষণ ধরে এসব কথা শুনে না আমি একেবারে নিস্তেজ হয়ে গেছি। ভেতরে গিয়ে একটু মদ খাবো, সমুদ্রের সঙ্গে মাস্তি করবো, তুমিও খাও আর প্রিয়াশাকেও খাও, আর সঙ্গে দাও তোমার কথা মতো গিফট। বাট ডোন্ট ওয়ারি, প্রিয়াশা এখন অভিক হালদারের থেকে সরে গিয়ে হয়ে গেছে পুরোপুরি শেফ। কিন্তু তো আমাকে উঠতেই হবে, তা নাহলে কেন বানাবো এই দৃশ্যের স্ক্রিপ্ট? প্রিয়াশা, তুমি মদ খাও তো? আমার স্বামীর সঙ্গে আপনাদের হোটেলে গিয়ে মদ খাওয়া শিখেছি, কিন্তু আজ যে দুর্ঘটনার ঘটনাটা শুনলাম, মদ তো আমাকে খেতেই হবে। দিন মদ দিন। এই নাও, তুমি খাবে আর আমিও খাবো।
মন্ত্রকে আরো উজ্জ্বল করতে তোমাকে কথা দেওয়া আমার এই উপহার। কেন তোমার? আমি পরবো। হ্যাঁ, নাও নাও নাও। আপনি নিজের হাতে আমায় পরিয়ে দিন। ও কি ভাগ্য আমার, তোমার মতো সুন্দরীকে সোনা দিচ্ছি সোনা। আমাকে কেমন লাগছে? মনে হচ্ছে স্বর্গ থেকে তিলোত্তমা এসে দাঁড়িয়েছে আমার সোপানে। আমি আপনার সোপানে নই, আপনার এই প্রাসাদের মধ্যখানে থাকতে চাই। বলুন আমায় দেবেন না ঠাই? দেব অভিজ্ঞতা, তুমি যেমন আমাকে আমার ব্যবসাকে আমজনতার সামনে দাঁড় করিয়েছো, আমি তেমনি তোমার ঘরের সতীলক্ষ্মীকে অলক্ষ্মী বানিয়ে অসভ্যতার মাঝখানে দাঁড় করাবো। কারণ মনে আমার আশ করবো তোমার সর্বনাশ, নাম আমার নেড়া সন্ত্রাস। পারছি না হায়ার অথরিটি থেকে রেড সিগন্যাল পাওয়ার পর শান্তনু চৌধুরীর বাড়ি আমি রেড করতে পারছি না, ভেঙে গুড়িয়ে দিতে পারছি না নেশার আড়ত, করতে পারছি না গণিকালয়ের মালিককে, যে লোকটা অসাধু ব্যবসা করে কোটি কোটি কালো টাকা জমিয়ে ইয়াং ছেলে মেয়েদের বিপদকামী করছে। ধরতে পারছি না সন্ত্রাসের মাথা সেই সন্ত্রাসকে। এদিকে সৌভিক আর বৌমা এখনো বাড়ি ফেরেনি, আবার ওদিকে মালিনী আর রাজ্জাকের আবদার মেটাতে রানিয়াকে। না না না, আমি যে কি করব আমি কিছুই ভেবে উঠতে পারছি না, কিছু না। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে চেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই পাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। রানিয়া, তুমি রানিয়া নয়, জেসিকা। তুমি আমাকে এখানে জেসিকা সাজিয়ে নিয়ে এসেছো। তুমি আবার এখানে এলে কেন? তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। একা থাকবে বলে কি সেখান থেকে সিঁদুর পরিয়ে আমাকে নিয়ে এসেছিলে? কি হলো, আমার কথার উত্তর দাও। বলো আমার কথা। কি হলো রে, তোরা এই ভর সন্ধ্যেবেলা ঝগড়া বাঁধালি কেন? না বাবা না, ঝগড়া না, মানে তোদের অনেক কথার মানে এখন আমি বুঝতে পারি না, অথচ রোজ রাত্রে ঝগড়া শুনি। তা কি নিয়ে ঝগড়া হয় তোদের? ঝগড়া বাবা ওই কাজ নিয়ে বাবা। হ্যাঁ, তোরা দুজনেই তো কাজের মানুষ, একজন আইনের কাজ করছে আর একজন সংসার সামলাচ্ছে, কিন্তু আমার কোনো কাজ নেই। আজকাল ছোট ছেলে বৌমা বাইরে যাচ্ছে, এই সময় একটা নাতি কিংবা নাতনি যদি থাকতো, এই মৃত্যু পথযাত্রীর বৃদ্ধের দিনটা একটু ভালো যেত। বাবা কি হলো রে, তোরা নাতি নাতনির কথা শুনে চেঁচিয়ে উঠলি কেন? আরে পুলিশের ঘরে কি বাচ্চা হয় না? না পুলিশের বাবা হতে পারে না দাদু? না, ও কথা নয় বাবা, আসলে জেসিকা, ডাক্তার কি বলেছে বাবাকে বলে দাও। ডাক্তার আবার কি বলবে? হ্যাঁ, ডাক্তার বলেছে আমার কোনোদিন বাচ্চা হবে না, কারণ আমি বন্ধ। মিথ্যা? হ্যাঁ বাবা, ওরা তোমাকে মিথ্যে কথা বলে সান্ত্বনা দিতে চাইছে। সবিক যা বলেছে তা চন্দ্র সূর্যের মতো সত্যি। আপনি পুলিশ হয়ে মিথ্যার আশ্রয় নিলেও আজ আমরা যা জেনেছি তা প্রকাশ করবাই। কি জেনেছিস তোরা? সেটা জানার আগে বলো, তুমি কি দাদার আসল বউ জেসিকা? এখানে আসার পর থেকে তোমরা কি স্বামী স্ত্রীর মূল ধর্ম পালন করেছো? কি বলতে চাইছিস তোরা? বলতে চাইছি তোমাদের দুজনের মধ্যে কোনো দৈহিক মিলন হয়নি। তুমি দাদার আসল স্ত্রী নও, তুমি একটা রাস্তার মেয়ে। তোরা চুপ কর। যে মেয়েটা গৃহে প্রবেশ করার পর রান্না থেকে সেবা শুশ্রূষা করে আমার মতো মৃতপ্রায় বৃদ্ধকে বাঁচিয়ে রেখেছে, তার নামে মিথ্যা প্রবাদ দিলে আমি কিন্তু আর বাঁচব না। যা সত্য তা আমরা বলবোই। বাবার মুখের উপর এইসব নোংরা কথা বলতে তোদের লজ্জা করছে না? আপন বৌদির মতো নিজের গায়ের গয়না খুলে বারবার তোমার ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করেছি। নিজের সাজসজ্জা সরঞ্জামটুকু তোকে দিয়ে সাজিয়ে রেখে নিজে না খেয়ে তোদের খাইয়ে আজ এই কথা বলতে তোদের বিবেকে বাঁধছে না? কেন বাঁধবে? আজ আমি স্বনির্ভর দলে কাজ না করেও আত্মনির্ভর আছে। পেয়েছি বিশাল চাকরি, যার স্বামী মাসে 50,000 টাকা, এর গাড়ি বাড়ি সহ সুখ আমাদের হাতের মুঠোয়। সেই জন্য এত রাত করে বাড়ি ফিরছিস, মুখ থেকে বের করছিস নোংরা মদ্যক মাতাল চরিত্রহীনের মতো মদের উগ্র গন্ধ।
সুখের হাতে তোরা নৈতিক চরিত্রকে বিকিয়ে দিয়ে আদিত্য হলদারের গর্বের উঁচু মাথাটা খর্ব করে কামনার সঙ্গে কানামাছি খেলছিস, তাই এবার থেকে প্রতিদিন মদ খাবো আর চড়ুই চড়ুই হিন্দি গানে এইভাবে নাচবো আর গাইবো। ওরা চীনের কাছ থেকে করোনা ভাইরাস নিয়ে এসে তোমাদের এই সোনার সংসারটাকে আক্রান্ত করার জন্য থুতু ফেলছে। স্নেহের স্যানিটাইজারে ওদের লোভের জাল পরিষ্কার হবে না। কর্তব্যের হোম কোয়ারেন্টাইনে রাখলে ওরা ঘরটাকে ভেঙে দেবে, কারণ ওরা যে আজ করোনার আশীর্বাদে সোশ্যাল ডিস্টেন্সিং করতে চাইছে। তাই এই ভাইরাসে তোমরা যদি বড়দের জুতো মারতে ওঠো তাহলে তোমাদের জুতো মেরে আমাকে তো শিক্ষা দিতেই হবে। আপনি এখানে? অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে বিচরণ করছিলাম, তারপর হঠাৎ তোমাকে এই ফ্ল্যাটে ঢুকতে দেখে তোমার পেছনে পেছনে এসে লুকিয়েছিলাম। তারপর সংসার শত্রুর উত্তেজনা যখন চরমে উঠল তখন বিচার দণ্ডটা আমি নিজের হাতেই তুলে নিলাম। উনি কে? উনি একজন স্বাধীনতা সৈনিক। সেই সৈনিকের পরের সারির সৈনিক হয়ে তুমি যদি এইসব করাপ্টেডকে শাস্তি দিতে না পারো, বন্ধ করতে না পারো, সন্ত্রাসে সন্ত্রাস, খুন, ধর্ষণ, তাহলে যে ধরিত্রী মা লজ্জায় মুখ লুকোবে। এসবকে আপনি বন্ধ করতে পারবেন? পেরেছিলাম। গান্ধীজির অসহযোগ আর নেতাজির সশস্ত্র প্রতিবাদ দিয়ে ব্রিটিশকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তার জন্য পেয়েছিলাম স্বাধীনতা সংগ্রামী তাম্রপত্র। কিন্তু সেই তাম্রপত্র থাকা সত্ত্বেও স্বাধীন দেশে স্বাধীন ছেলের হাতে এতদিন অন্ধকারে বন্দী ছিলাম। আজ বাইরে এসে দেখি এখানেও বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ গো, শরীর সুন্দর রাখার বিজ্ঞাপন, খবরের মাঝে বিজ্ঞাপন, সিরিয়ালের মধ্যে শরীর সুন্দর রাখার সৌন্দর্যের বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের চোটে বর্তমানে জাতীয় সঙ্গীত আজ আর আমার মনে নেই। তাই বোধহয় জাতীয় স্কুল মাস্টার আদিত্য হলদারের ঘরে সরকারি অনুদান পেয়ে সুখী হওয়ার গোষ্ঠী কল্যাণ। চণ্ডী মণ্ডপে চর জুতো রামদানি প্রেম পদ্মা নদীর মাঝের মুখে গাইছে বিবেকের রাজনৈতিক স্লোগান। কর্তব্যের পদাবলীর পরিবর্তে আজকের শিল্পীরা গাইছে অশ্লীল গান। লজ্জা, লজ্জা। এ আমার শিক্ষা, দীক্ষা, আইন, কানুন, মনন আর জীবনের লজ্জা। যারা নিজের সাথে সত্যকে চাপা দেয় তাদের তো লজ্জায় মরে যাওয়া উচিত। নরক কি কখনো নিজে থেকেই বলে তার গায়ে নরকের দুর্গন্ধ? ওই বন্ধুরা এতদিন পরে তোদের এনাকে ধরিয়ে দিল কে? কে ঢুকালো তোদের মনে কালো সন্দেহের? তার আগে দাদাকে বলতে হবে এই মেয়েটিকে দাদার বউ নাকি রাস্তার মেয়ে। আপনি যদি সত্য দশা সত্যবাদী যুধিষ্ঠির হন তাহলে আমার আর আপনার ভাইয়ের হাতে হাত দিয়ে বাবার পা ছুঁয়ে সবার সামনে শপথ করে বলুন, ও জেসিকা না অন্য কে? কে জেসিকা? এ তো আমার মেয়ে জেসিকা নয়। তাহলে কে ও? একেই কি তাহলে অভিক আমার মেয়ের জায়গায় নিয়ে এসেছে? এরই জন্য অভিকের বাবা সুস্থ হয়ে উঠেছেন? না না না, এদের হ্যাঁতে হ্যাঁ করলে অভিকের ক্ষতি হবে, অভিকের বাবার ক্ষতি হবে। তাই চুপ করে থেকে জানতে হবে মেয়েটির আসল পরিচয়। বলো অভিক, কে ওই মেয়েটি? কি ওর আসল পরিচয়? বলো বলুন বলুন ইন্সপেক্টর, আজ সংসার আপনার দিকে আঙুল তুলেছে। কর্তব্য, দায়িত্ব, ভালোবাসা, আশা হতো বিয়ঙ্গের মতো বিসর্জন না দিয়ে বলে দিন আমি উচ্ছিষ্ট, আমি রাস্তার মেয়ে, আমি বারাঙ্গনা। তুমি আমার স্ত্রী। তুমি বারাঙ্গনা নও, তুমি 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 আমার দেবী প্রতিমা। ঠিক বলেছ, ও প্রতিমা। ও প্রতিমার জন্য এই সংসার সোনা হবে, তোমার সবকিছু ফিরিয়ে দেবে, অসুস্থ বাবা ভালো হবে, বিপদগামী যুবক যুবতীকে মূল স্রোতে ফিরিয়ে এনে শয়তানকে করবে সে। তাই যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি মা গো। কি কথা? কে বলে তোমায় বারাঙ্গনা? কে দেয় থুতু ও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। অহল্যা যদি মুক্তি লাভে গো মেরি হতে পারে দেবী, তোমারও কেন হবে না পূজা? বিমল সত্য দেবী। না বাবু মশাই, না, আমি দেবী নই, আমি দেবী।
আমার বুকের ব্যথাটা কমে যাবে। তুমি যে যাই বলুক না কেন, আমি তো জানি তুই আমার সংসারের গৃহলক্ষ্মী। তুমি ওকে গৃহলক্ষ্মী বলে মেনে নিলেও আমরা কিন্তু মানবো না। কি করবি? তাই আমরা আজ থেকে আলাদা হয়ে গেলাম। না ঠাকুরপো, না না প্রিয়াসা, না, সবকিছু না জেনে শুনে অপরের কথা সংসারটাকে ভেঙে দিও না, তাতে বাবা বাঁচবে না, তোমার দাদা হয়ে যাবে কি কর্তব্য মোর। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, আমরা সবাই মিলে সংসারটাকে বাঁচাই, বাবাকে বাঁচাই। তোমার কোনো কথা আমরা রাখবো না। কি হচ্ছে কি পুলিশ বাবু, কেন আপনি মাথা গরম করছেন? ওদের কথা তো মিথ্যা নয়, ধরতে হবে তাদের। কে ঢোকালো ওদের মনে সন্দেহের বীজ? হাতের মুঠোয় যারা সুখের স্বর্গ পায়, আমার মতো মেয়ের কথা তারা দুঃখ পায় না। তাই এতদিন পরে আদিত্য হালদারের সোনার সংসার ভাগ হয়ে গেল। ভাগ করে দিয়েছে পুলিশ বাবুর ভাই, ভাইয়ের বউ অতি সুখের আশায় রানিয়াকে কেন্দ্র করে পুলিশ বাবুর সংসারটাকে ভাগ করে দিয়েছে। এই সংবাদটা রানিয়া এইমাত্র তোকে ফোনে জানালো, তাই না? স্বার্থের লোভে, টাকার লোভে একান্নবর্তী সংসারের মায়া মমতাকে ভাগ করে যারা আলাদা হয়ে যায়, তাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি। তার চেয়ে আমার এই গণিকা জীবন ঢের ভালো রে। না আছে চাল, না আছে চুলো, সারাদিন গতর খাটাও আর পেট ভরে খাও। দয়া, মায়া, স্নেহ, কর্তব্যের কোনো বলাই নেই। স্নেহ, মায়া, মমতা যদি না থাকে তাহলে রানিয়াকে হাতের কাছে পেয়েও পুলিশ বাবুর সাথে যেতে দিলে কেন? কেন তুমি হয়ে গেলে মাসি থেকে মা? আমরা যে মায়ের জাত, তাই দেহ ভাগ করে মুঠো মুঠো টাকা মালিকের হাতে তুলে দিলেও ওই মেয়েটার জন্য সেদিন আমার মাতৃস্নেহ উদ্বেগ হয়ে উঠেছিল। কার জন্য তোমার মন উদ্বেগ হয়ে আছে মালিনী চন্দ্র? একটি মালিক বাবু আপনি? হ্যাঁ, আমি তোমাদের মালিক। আসবো আসবো বলে আজ আমি চলে এলাম। কিন্তু আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। হবে না চিন্তিত? পুলিশ অফিসার রবি হালদার আমার পেছনে লেগেছে। আমার বোনের পোস্টে একটা মেয়েকে বউ সাজিয়ে তার বাড়িতে নিয়ে এসেছে। সর্বনাশ, আমাদের মালিকের বোন তালে অভি হালদারের স্ত্রী। তাই তো শুনছি। কি হবে এখন? রানিয়ার কথা জিজ্ঞাসা করলে কি বলবো? আমি জানি না কি বলবো, কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমাদের এই মালিকের কণ্ঠস্বরটা আমার খুব চেনা। সেদিন যখন ফোনে তোমার সাথে কথা বলেছিল তখনও বলেছি, আজও বলছি, এই কণ্ঠস্বরটা আমার খুব চেনা। চুপ কর, একদম চুপ কর। বিপদ কি করে পারবি সেই কথাটা চিন্তা কর। কি হলো মালিনী চন্দ্র? আপনার মনে কি বিড়বিড় করছো? আর রাজ্জাক খান এখানকার নাম্বার ওয়ান মস্তান, যদিও মালিনী করে দিয়েছে। সেটা তোমার ক্ষমতায় তুমি কায়েম করে রেখেছো। এই পতিতা পল্লীতে যারা অবাধ্য হয় তাদেরকে শাস্তি দিয়ে কাজ করে নিয়েছো। সাব্বাস সাব্বাস, কাজ করে যাও, বকশিস পাবে। মালিক? হ্যাঁ, আমি তোমাদের মালিক। সার্কাসের রিং মাস্টার যেমন চাবুক চালিয়ে বাঘ সিংহকে খেলায়, আমিও তেমনি সন্ত্রাসের চাবুক চালিয়ে অভি হালদারের বৌমাকে আমি সুখের কাছে বন্দী করে দিয়েছি, তার ভাইকে সুখের নেশায় লোভ করে দিয়েছি। কিন্তু অভি হালদার এত সহজে দমবার পাত্র নয়। ও একটা বাঘিনীকে কাছে পেয়েছে, সেই বাঘিনীকে দিয়ে আমার ক্ষতি করার আগে আমি রানিয়াকে দিয়ে ওর ক্ষতি করে দেবো। যাও, রানিয়াকে ডেকে নিয়ে এসো। রানিয়া একটু বাজারে গেছে। কেন তুমি ওকে বাজারে পাঠালে? তুমি জানো না ও আমার পোষা মুরগি? মালিক, ওর জন্য এই পতিতা পল্লীটা রম রম করে চলছে। ওর জন্য পাচ্ছি মুঠো মুঠো টাকা। যাও যাও বলছি, রানিয়াকে ডেকে নিয়ে এসো, নাহলে তোমাদেরকে আমি কিছু বলতে হবে না। হাতে মদের বোতল, পায়ে পায়ে লিখে ঝঙ্কার, কণ্ঠে পড়ে সুরেলা সঙ্গীত আর দেহ ভরা যৌবন নিয়ে আপনার সামনে হাজির হয়েছি মালিক। ও না 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 না, আমি রানিয়া নয়। আমি রিমিক রিলিক তুলে যখন যে পদ্মে হাঁটি 8 থেকে 80 বছরের ছেলের মুখে ডিজে বাজে, আমি যখন যার হাত ধরি তার সুনামি উঠে, আমি যখন যার সাথে কথা বলি তার জীবনে আমফান বয়ে যায়। আমার বুকে তো সুনামি আমফান একসঙ্গে বয়ে উঠেছে। ওঠারই কথা, কারণ এখন যে আমি মিস ইন্ডিয়া। এই নাও মদ। ফ্যান্টাস্টিক, এবার গো। এবার দেখো সং এন্ড ডান্স। जोश है उमरिया में लत है उमरिया,
আমার নাচ গান ভেরি ফ্যান্টাস্টিক। হবে না, এই যে নাগিনীর নাচ। ওই নাচে আমার কামনা রাজগাটটা সিমসিম করে তোমার দিকে এগিয়ে যেতে যাচ্ছে। আমার দিকে হাত বাড়াবেন না। তোমার দে আমার যৌবনে লেগেছে আগুন। ওই আগুন তোমাকে দ্বিগুণ হয়ে পুড়িয়ে মারবে। তবু আমি তোমাকে চেটে চেটে খাবো। আমার যৌবনে অমৃত কিন্তু কুশাল করে ঢালা। আমাকে চেটে খেতে হলে সাপের মতো জিভ চিরে হয়ে যাবে ফালা ফালা। এ মামনি, আমারই খেয়ে আমারই পরে আমাকে মধু না দেবার কথা ভাবছো? আজ আমি তোমাকে সবাইকে সন্ত্রাস দেখিয়ে তোর পায়ের নিচে শুয়ে দিলেও এই রিমিককে পারবি না। আমি যেমন নাচে নাগিনী, কাজে বাঘিনী। এই পতিতাপল্লীর মালিক তাহলে শান্তনু চৌধুরী। ওই শয়তান শান্তনু চৌধুরী আমার স্বামী সন্তানকে হত্যা করে আমাকে পতিতাবৃত্তি করতে বাধ্য করে। ওই শয়তানের জন্য কালাপাতের বন্ধ করার জন্য ও আমার বাবাকে মেরেছে, মাকে মেরেছে, আমাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে। আগামী শপথ ওই শান্তনু চৌধুরী ওর আপনার সন্ত্রাসকে আমরা বাঁচতে দেবো না। এই আমাদের শেষ শপথ। শপথ নিয়েছিলাম দেশের ভালো করবো বলে, সেই জন্য ভেদ ধরেছিলাম, আর সেই শপথ আজ আমি পূর্ণ করে ফেলেছি। এবার দেখবো বাঁচা ধান, কত ধানে কত চাল। এবার আমি তো চালকেও বুঝতে পারবো না তো। আরে ধর, পাগল না মাথা খারাপ? আরে ধরবো বললেই কি ধরা যায়? ওখান থেকে তো আমরা পলাই যাচ্ছি। ওখান থেকে পলাইসাকে ঠিক করলাম, আর যদি কিছুদিন থাকতাম আরো কিছু জানতে পারতাম। আর জানতে হইব না রাধিকে, আর জানতে হইব না। যেটা জেনে ফেলেছি ওটা ভাইরাল করে দিলে ও শালার পালাবার পথ থাকবো না। এতদিন তো আমাকে কাম ঠিকঠাক হচ্ছে, এখন আমরা যাবো কই? কেন? আমরা আমাদের নিবাসে যাব, আগে যে কাম করতাম সেই কাম করব। এখান থেকে পলাইসা ঠিক করলাম নি, চলো এখান থেকে পলাই যাই। হ্যাঁ, তাই তো যাওয়ার আগে বলে যাই, হরে মুরা হরে মধ্যে কই তো বহারে কই এখান থেকে পলাই যায়। কোথায় চলে যাব আমার ভাই বোনেরা? তোমরাই তো আমার নতুন জীবনের শিক্ষা। তোমাদের কাছে দীক্ষা পেয়ে আজ আমি বড়ই সংখ্যা। এই বিপদ থেকে উদ্ধার হয় কি করে? এর হাত থেকে বাঁচতে হইলে নাম নাম জপ করতে হইব। তোমরা কাকে কি বলছো? আমি ভূত নয়, তোমাদের মূত্র মানে সমুদ্র। কেন তোমরা জানো না? তোমরাই তো আমাকে বলেছিলে ওই চৌধুরী স্টেটে সবকিছু পেতে হলে আমাকে 5 মাসের শীতে খালি গায়ে ঠান্ডা 100 বালতি জল ঢালতে। সেটা করে আজ আমার এই হাল। আরে হবে হবে, সবুরে না ফলে অপেক্ষা করে রাজকন্যার সঙ্গে রাজত্ব পাবে। না না, চাই না আমার রাজকন্যা। ও শালি জেসিকার সঙ্গে না কিছুদিন মौज মস্তি করে নিয়েছি। এবার চাই শান্তনু চৌধুরী সব কিছু। আপনার কারে পছন্দ হচ্ছে? আমি হলাম রঙিন প্রজাপতি, নিত্য নতুন ভ্রমণের মধু খাওয়া আমার নেশা। আরে সেই নেশাটা বোঝাই রাখতেই তো ওই শালি জেসিকাকে আমি গাড়ি চাপা দিয়ে মারতে গিয়েছিলাম, কিন্তু শালা হরিণের ভাগ্য ভালো, একটা বউ এসে থেকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা কারে মনে ধরছে? এখন আমার মনে ধরেছে ওই সৌভিক হালদারের বউ পিয়াসা। পিয়াসা সর্বনাশা। কিছু বললে? না না, বলছিলাম কি আপনি তো থরথর করে কাঁপতেছেন। এই অবস্থায় একজনকে মারণের তরে গাড়ি চালাইতেছিলেন কি কইরা? নিজের জ্বালায়। যখন দেখলাম হরিটা মরল না, তখন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তোমাদের দেখতে পেয়ে গাড়ি থামিয়ে চলে এলাম। এই শোনো শোনো, আমি যে তোমাদের গোপন কথাগুলো বলছি না, তোমরা আমার ওই জেসিকাকে বা শান্তনুকে বলে দেবে না তো? আর বললেও কোনো লাভ হবে না, কারণ আমি যে ঘটনাটা ঘটেছি তার কোনো প্রমাণ নেই। আমি বলছিলাম ওই জেসিকা ম্যাডামকে যে মারতে চেয়েছিলে, তুই ম্যাডাম দেখে ফেলেনি তো? জানি না, মনে হয় না। আরে ও তো আমার জন্য অপেক্ষা করছিল অন্যদিকে তাকিয়ে। তোমরা কাউকে বলবে না তো? কিছু না কিছু না। শোনো, ওই শান্তনু বউর বাবা তো পালিয়ে গেছে। শোনো করে কৌশলে জন্য করে
ওই সময় জেসিকা ম্যাডামকে ডাকতে চেয়েছিলে তেমনি করে ওই শান্তনু বাবুকে টপকিয়ে দিতে পারো। আমি আপনি তো শান্তনু বাবুর অনেক উপকার করছেন, কতদিন আর চামচাগিরি করবেন, এবার নিজের অধিকার নিজে আদায় করে নো। তোমার মতো কর্মঠ লোক এই ভারতে দুটো পাওয়া যাবে না, তাই বলছি নিজের কাজ নিজে আদায় করে নেন। হরিনাম করে যখন গায়ে জল খাইছেন, জয় আপনার হইব। আর পরাজয় আমি মেনে নেব না, এবার আমাকে একচ্ছত্র সম্রাট হতেই হবে। ছলে বলে কৌশলে ওই শান্তনুকে জেসিকে পৃথিবী থেকে সরে দিয়ে আমাকে নিজ অধিকার কায়েম করতে হবে। কিন্তু ভাইটু, বন্টু, আর আমাকে ঠান্ডা জল গায়ে ঢালতে হবে না তো? আরে সৎকাম করণের আগে একটু জল গায়ে ঢালতে হবে। যাওয়ার আগে এইটুকু তো কাম করতে হইব মূত্র বাবু। আরে মূত্র না, মূত্র না, সারা কি ঝামেলায় পড়েছি। সারা না পারছি ফেলতে, না পারছি গিলতে। যাই আগে ডাক্তারের কাছে যাই, তারপর যাবো শান্তনু চৌধুরীর মতো ডাকাতের পিছে। শালার কানে আবার বিষ মন্ত্র ঢাই রেখেছি। চলো না দিকে এখান থেকে মানে মানে আমরা কেটে পড়ে। পারছি না, আর আমি পারছি না। ওই দিদিমণিকে বাঁচা থেকে আজ আমার শরীরের এই অবস্থা। কিন্তু কে সেই দিদিমণি? কেনই বা তাকে মারার জন্য গাড়িটা তার দিকে ছুটে আসছিল? এটা তো আমিও বুঝতে পারছি না। কে আমার সঙ্গে শত্রুতা করতে পারে? পৃথিবীতে শত্রুর অভাব নেই দিদি। বন্ধুর ছদ্মবেশে কে যে কখনকার ক্ষতি করে তা কেউ বলতে পারবে না। কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে তোমার তো প্রাণহানি হতে পারতো। হয়তো হতো, তবু মানুষের কাজ মানুষকে বাঁচানো, নইলে মানুষ মানুষের জন্য কথাটা মিথ্যে হয়ে যেত। তুমি তো খুব সুন্দর কথা বলো, তবে একটা কথা তুমি ঠিক বলেছো ভাই, শত্রুরা তো আসে বন্ধুর ছদ্মবেশে। যাকে ভাবি ঘর সেই হয় পর, আর যাকে ভাবি পর সেই দেয় বর। যাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিবাহিত। হ্যাঁ আমি বিবাহিত, তবে হিন্দু মেয়েরা তো স্বামীর নাম বলে না, তাই বলতে পারবো না। সেটা তুমি নাই বলতে পারো, তবে তুমি কোথায় থাকো সেটা তো বলতে পারবে। অবশ্যই পারবো, কিন্তু কেন দিদি? আরে বাবা, আমি তোমাকে আমার গাড়ি করে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। না 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 না, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। সে কি? না না না, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। না না না, আমি তোমাকে গাড়ি করে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাছাড়া যার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি, জীবন আমাকে জীবন দান করেছে, তাকে কি আমি মরণের দ্বারে পৌঁছে দিতে পারি দিদি? হ্যাঁ বোন, তাই আগে তোমাকে ডাক্তারখানা হয়ে তারপর পৌঁছে দিয়ে আসবে তোমার স্বামীর কাছে। তুমি বিয়ে করছো দিদি? তোমার স্বামী নেই? ছিল, নিজের অহমিকায় আজ আমি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, হয়তো আজ তারই অভিশাপে আমারই পরিণতি। ও কথা বলতে নেই দিদি, সব মানুষের জীবনে জোয়ার ভাটা আসে। যদি তাই ভেবে থাকো তাহলে আজকের এই পরিণতির কথা চিন্তা করে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু সে তো আর ফিরবে না। তোমার ভুল যদি তার সামনে ফুল হয়ে দেখা দেয় তাহলে সে ঠিক তোমার কাছে ফিরে আসবে। আসবে না, আসবে না। যে যন্ত্রণা জংশনে আমি তাকে পৌঁছে দিয়েছি, সেখান থেকে সে আর ফিরে আসবে না। কি যন্ত্রণা তুমি তাকে দিয়েছো? তুমি কি তাকে ডিভোর্স করেছো? না না, আমি তাকে ফোর্স করে তার কাছ থেকে সরে এসেছি। আর আমি যদি সোর্স করে তোমাদের দুজনে তৈরি করে দেই মিলন সেতু, কি হেতু করবে এক কাজ তুমি বোন? স্বামীর মন পাওয়া স্ত্রীর আসল ধর্ম। কারণ আমিও পেয়েছি আমার স্বামীর মন, তাই যেমন করে আজ ঠাকুরের কৃপায় বাঁচালাম তোমার জীবন, তেমনি যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন তোমাকে পাইয়ে দেবো তোমার স্বামীর আসল। ভাষণ যে তুমি দিচ্ছ না সেটা আমি বুঝতেই পেরেছি, তাই আজ থেকে আমি তোমার সব কথা মানবো সর্বক্ষণ। তাই আগে তোমাকে ডাক্তারখানা হয়ে তারপর পৌঁছে দিয়ে আসবো তোমার নিজ নিকেতন। নিজ নিকেতন থেকে এসে পড়লাম জামাইয়ের বাড়িতে। কতবার চলে যেতে চেয়েছি, কিন্তু সেই সত্য সুন্দর মেয়েটা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। কেন দাদা, আমরা কি আপনার কোনো অসুবিধা করেছি? না না না, আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু অপরের বাড়িতে কতদিনই বা থাকা যায়? কেন আপনি আমাদের পর ভাবছেন, নিজের ভাবতে পারছেন না? ভাবতে তো চাই, কিন্তু আমার ভাগ্যটা যে ভগ্নাংশ হয়েছে, তাই যার পরিচয়ে এই বাড়িতে থাকবো সে তো না থাক। আজ নয়, অন্য একদিন বলবো। তবে আজ শুধু এইটুকুই জেনে রাখুন, আমরা সবাই সেই ওপরওয়ালার বান্দা। সে যখন ইচ্ছা করবে তখনই তার কাছ থেকে পাবো চান্দা। ঠান্ডা শান্তনু চৌধুরীর
অভির সব ধান্দা আমি শিল করে দিয়েছি। ও যেমন লক্ষ লক্ষ মানুষকে পথের ভিখারি বানিয়েছে, তেমনি আমি ওকে তুমি ছেড়ো না অভি। ওই জন্য আজ সমাজের বুকে বিনা দ্বিধায় হয়ে যাচ্ছে অসামাজিক কাজ। অকাজ কুকাজ করার ব্লুপ্রিন্টটা তুই কোথা থেকে পেলি যাবি? আমার মনে হচ্ছে ওর সমস্ত কিছু গোপন তথ্য জেনে কেউ সব ভাইরাল করে দিয়েছে, আর সেই ভাইরাল চলে গেছে হাইকমান্ডের কাছে। এবার শান্তনু চৌধুরী, তোমার খেলা শেষ। শেষ তো হতেই হবে। ওই সব সমাজ শত্রুরা ধ্বংস না হলে আগামী দিনের বংশধররা কংসকারায় বন্দী হয়ে শুধু কাঁদবে আর কাঁদবে। দাদা অভিক, সারা জীবন সৎ পথে শিক্ষকতা করে মানুষের মনে জ্ঞানের বাণী শুনে আমি শুধু একটাই স্বপ্ন দেখেছিলাম, আমার 2 সন্তান বংশের মুখ উজ্জ্বল করবে। করেছে আমার এক সন্তান, দেশ ও দশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, আর এক সন্তান অর্থ সুখের ইচ্ছায় ভাইয়ের মুখে জুতো মেরে সেপারেট হয়ে বিলাস ব্যসনে মত্ত হয়ে হাসছে। সংসারের আদর্শ ভেঙে ফেলে আদিত্য হাওয়ারের গর্বের উঁচু মাথাটা খর্ব করে কামনার সাগরে কানামাছি খেলছে। এইটাই তোমার পাওনা ছিল। দাদা দুঃখ করবেন না, দাদা দুঃখ করবেন না। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। তাই তো আর আমি চাওয়া পাওয়ার সন্নিক্ষণে থাকতে চাই না, শুধু এইটুকুই চাই, আর কোন দুঃসময় আসার আগে আমাকে যেন ভগবান সময় মতো তুলে নেয়। দাদা সময় মতো তুলে নেয়। আমার ভাইয়ের ব্যবহারে বাবা আজ দুঃখের দহনে দগ্ধপাত হচ্ছে। যেমন আমি রক্তপাত করছি আমার কন্যা আর ওই সন্তান শান্তনু চৌধুরীর জন্য। চুপ করুন বাবা, চুপ করুন। এ বাড়ির কেউ জানে না যে আপনি কুখ্যাত কালোবাজারি মাফিয়া শান্তনু চৌধুরীর বাবা, আর এটাও কেউ জানে না যে আপনার কন্যা জেসিকা আমার আসল স্ত্রী। কতদিন আর সত্যকে মিথ্যার চোলাবাড়িতে লুকিয়ে রাখবে অভি? যতদিন না সূর্যের প্রখর রৌদ্র মিথ্যাটাকে পুড়িয়ে ছাই করে দেয়। অপেক্ষা করুন, অন্ধকারের মেঘ কেটে গিয়ে একদিন দেখা দেবে আলোর তুর্য। সূর্যে বীর্যে তোমার কথার কাছে পেরে উঠবো না বাবা, তবু তোমার কথা ধ্রুব সত্য মনে করে আমি তোমাকে আশীর্বাদ করছি। ভেঙে ফেলো তুমি শান্তনু চৌধুরী লৌহ কপাট, আর সপাট একটা চর মেরে বদলে দাও আমার কন্যা জেসিকার চলার পথ। এই কথাটা তোমার কাছে খারাপ লাগলেও বাবা তো তাই সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করাই বাবার একমাত্র কর্ম। একই ধর্মের কথা শুনিয়ে গেলেন বাবা। আমি জানি আমার সঙ্গে রানিয়াকে জেসিকা রূপে দেখে আপনার দুঃখ হচ্ছে, কাউকে কিছু বলছেন না, শুধু গুমরে গুমরে কাঁদছেন। কিন্তু আমি নিরুপায়, সবার অলক্ষ্যে আমিও কাঁদি। আমার সে কান্না কেউ দেখতে পায় না, কেউ না। কেন দেখতে পাই না? আপনার কান্না আমি সব সময় দেখতে পাই। রানিয়া, কি হয়েছে তোমার? সে কথা পরে বলছি। পরে নয়, আমি এখনই শুনতে চাই। বলো, কোথায় গিয়েছিলে তুমি? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ আমি নিয়েছি। ওই নোংরা পতিতা পল্লী থেকে বের করে এনে মালিনী মাসিকে নতুন জীবন দিয়েছি। রাজ্জাক ভাইকে করেছি দাসত্ব থেকে মুক্ত। আর যে শয়তান আমাকে গণিকে সাজিয়েছে এবং পতিতা পল্লীর আসল মালিককে, সেটাও আমি জেলে ফেলেছি। কে আসল মালিক? ওই শান্তনু চৌধুরী। আমি ভাবতে পারছি না। তাহলে তুমি যে সেদিন তোমার জীবনের গল্পটা বলেছিলে, তার জন্য দায়ী ওই শান্তনু চৌধুরী? ঠিক তাই, ওই শান্তনু চৌধুরীর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি আমাদের বিশাল প্রপার্টি। আজ আমি ভদ্র থেকে অভদ্র হয়েছি, তার জন্য দায়ী ওই শান্তনু চৌধুরী। শান্তনু চৌধুরী, এবার তোমার নিস্তার নেই। যতই আমাকে চাকরি করিয়ে দাও না কেন, যতই আমাকে তোমার বোনের সঙ্গে সম্পর্ক গড়িয়ে বিয়ে দাও না কেন, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। কি বললি? ও শান্তনু চৌধুরীর বোনই তোমার আসল স্ত্রী? হ্যাঁ, আমার চাকরিটা করিয়ে দেওয়ার জন্য আমার কাছে একটা দাবি করেছিল, তার বোনকে বিয়ে করতে হবে। কিন্তু তখন বুঝতে পারিনি তার সমস্ত করাপশন কাজকে আড়াল করার জন্য আমার সঙ্গে একটা গেম খেলেছিল। গেম শান্তনু চৌধুরী, ও যেমন তোমার আমার সংসারকে অসার করে দেওয়ার জন্য মেতে উঠেছে, তেমনি আমিও মেতে উঠবো। অর্থশালীরা অবহেলায় আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তুলে না নিলে আমার শপথ যে মিথ্যা হয়ে যাবে। আমি যে মৃত মা বাবার সামনে ওকে যে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছি, তা অন্ধকারে অবজ্ঞায় হারিয়ে যাবে। তাই বলছি, তুমি তোমার রাস্তা চলবে, আমি চলবো আমার রাস্তা। রানিয়া নয়, তুমি আমাকে এখানে জেসিকা সাজিয়ে নিয়ে এসেছো। আমার আসল নাম রূপসা, আর এই রূপসাকে লোক দেখানো পত্নী করে রেখেছো। আসল পত্নীর মতো তোমার সঙ্গে কোনো দৈহিক মিলন হয়নি। তাই বলে তুমি আমার কথার অবাধ্য হবে? তুমি যদি আমার কর্মপথ থেকে পিছপা করতে বাধ্য করো, তাহলে আমিও বাধ্য।
ডাকিনি। তোমার মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে কিসের আঘাতের চিহ্ন? আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি একটা দিদিমণি রাস্তার উপরে দাঁড়িয়েছে, তাকে মারার জন্য গাড়িটা তার দিকে ছুটে আসছিল, তাকে বাঁচাতে গিয়ে আজ আমার আঘাতের চিহ্ন গোটা শরীরে। কিন্তু কে সেই দিদিমণি? তার নাম জানি না, তবে সে আমাকে ডাক্তারখানা দেখিয়ে বাড়ি পৌঁছে দিতে এসেছে। উনি বাইরে দাঁড়িয়ে আছেন? না না না, ওনাকে ভেতরে ডেকে দাও, দেখি ওনাকে। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। দিদিমণি, দিদিমণি, আপনি ভেতরে আসুন, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, এসো এসো। মেয়েটাকে অভদ্র পাড়া থেকে তুলে আনলে কি হবে? ওর মন থেকে এখনো ভদ্রতা, নম্রতা বিলীন হয়ে যায়নি। এখনো মানুষের উপকার করার জন্য তার মনটা কাঁদে। কিন্তু কিন্তু ওর মনে যে প্রতিশোধের স্পৃহাটা আগ্নেয়গিরির মতো জ্বলছে, সেটা নিবারণ করি কি? করতে হবে না, করতে হবে না, কোনো ফর্মালিটি করতে হবে না। আমি তো তোমাকে বলেইছিলাম বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে যাব, কিন্তু কোথায় গেলে তুমি? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। তুমি? তাহলে উনি কি তোমার বর্তমান স্ত্রী? তাহলে ওই কি আপনাকে আপনার নতুন জীবন দান করেছে? কি যার জন্য আমি আবার পৃথিবীর আলো দেখতে পেলাম, তারই জীবনে এতদিন অন্ধকার না ভাবার চেষ্টা করে গেছি। না 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 না, আমি এতদিন সে অন্যায় করেছি, তার জন্য এদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব আর বলবো, ভাবিক। কি ব্যাপার, আপনি আমার নাম ধরে ডাকছেন? আপনি আমাকে চেনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমাকে না চেনারই কথা। বিশ্বাস করো, এতদিন আমি যা করেছি দাদার কথাই করেছি। দাদার ভালো মন্দ সব দেখতে গিয়ে তোমাদের জীবনকে আমি কালো করে দিয়েছি। আমি দেখুন, আপনার পরিবর্তনের প্রলাপ শুনতে আমি রাজি নই, আর যার জন্য এই পরিবর্তন আমি তাকে ডেকে দিচ্ছি। তার সঙ্গে কথা বলুন। কথা শোনো, কথা শোনো। আজ আমার সব অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেছে। কিন্তু আপনার আমার যে জায়গাটা শূন্য হয়ে গেছে, সেই জায়গাটা পূর্ণ হবে কি? হবে না, হবে না। যেমন করে হোক, আজ একজনের সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে স্ত্রীর সম্মান দিয়েছে, ভালোবেসেছ। সেই ভালোবাসার পথে আমি কাটা হতে চাই না, চাই না। তোমার দাদার কথা মতো তোমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে একান্ত আপন করে নিতে চেয়েছিলাম। অভিক, তোমার কাছে তো বেশি কিছু আবদার করিনি। অভিক, শুধু বলেছিলাম অভিক, আমার বাবা অসুস্থ, দুদিনের জন্য তোমাকে দেখতে গেছি। তুমি শুধু বাবার সঙ্গে দেখা করে আমার বাবাকে বাঁচাও আর আমার সম্মানটা সবার সামনে রক্ষা করো। এই আবদারটুকু তুমি আমার পূরণ করনি। করেছি, মহা ভুল করেছি অভিক। বিশ্বাস করো, আজ আমি তোমার কাছে স্ত্রীর অধিকার দিতে আসিনি। আজ আমি তোমার কাছে ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি জানি, জানি এই ভুলের ক্ষমা নেই, তবু আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি আমি কি দেখছি, কি শুনছি? এই দিদিমণি কি তাহলে পুলিশ বাবুর আসল স্ত্রী জেসিকা? এর জন্য পুলিশ বাবুর জীবন আজ মৃত্যুর নামান্তর হয়েছে, কিন্তু ম্যাডাম তাকে অনুশোচনার চোখে জল পুলিশ বাবুর পা ধুয়ে দিচ্ছে। এসব দেখেও কি আমি আমার অধিকার ধরে রাখতে পারি? না 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 না, কখনো না, আমি আমার অধিকার ধরে রাখতে পারবো না। তাই পুলিশ বাবুকে দিয়েই বাধ্য করাবো ওনার স্মৃতিতে রক্তে রাঙা সিঁদুর পরিয়ে দিতে। না না না, পাবে না, পাবে না, আর কিছুই তুমি পাবে না। তাই না পাওয়ার বেদনা নিয়ে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। যাও 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 যাও, আমি সহ্য করতে পারছি না। গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট। বেশ, তোমার বাক্যকে বেদ বাক্য মনে করে এই জেসিকা এখান থেকে চলে যাচ্ছে। তবে তবে আমার সেই বোনটারে তাকে বলো, যার প্রাণ সে বাঁচিয়েছে, সে আজ তোমাদের সম্মান রক্ষার্থে এখান থেকে চলে যাচ্ছে। জানেন না, আসাটার ইচ্ছা আর যাওয়াটা পরের ইচ্ছায়। বোন, তুমি আড়ালে দাঁড়িয়ে আমি তোমাদের সব কথা শুনেছি, শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি পুলিশ বাবু, এই সিঁদুরটা দিদিমণির স্মৃতিতে পরিয়ে দিন। অসম্ভব। পৃথিবী এধার ওধার হয়ে যাক, বয়ে যাক আমার সংসার মন্দিরে আমফানের প্রচন্ড বাদ, সর্বগ্রাসী ভাইরাসও যদি আমাকে করুণা করে, তবু ওর মতো সর্বধ্বংসকারীকে এই সম্মান দিয়ে আমি নিজেকে কলঙ্কিত করতে পারবো না। কেন পারবেন না অভিক বাবু? জানেন না, স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের বন্ধন।
তুমি আমাকে আগে আপনি বলছো? তুমি কি জানো না এখন তুমি আমার জীবনের মালা চন্দন? সেই চন্দন আজ সত্যের স্রোতের সাগরে হারিয়ে গেছে। তাই বলছি অভিক বাবু, এই সিঁদুরটা ওনার স্মৃতিতে পরিয়ে দিয়ে ওনাকে আপন করে নিন। কাকে তুই আপন করে নিতে বলছিস মা? এ কি সর্বহরণকারী দেবী, আজ সর্বহরণ সংসারে। বাবা, এ তোমার বাবা, আমি তোমার বাবা নই। তোমার বাবা মারা গেছে সেদিন, যেদিন তোমরা ভাই বোনে মিলে আমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিলে। স্লো পয়জন ইঞ্জেকশন দিয়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওই কানাই আর রাধা যদি আমাকে ঘর থেকে বের করে না দিত, আর এই মিষ্টি মাটা যদি আমাকে এখানে আশ্রয় না দিত, তাহলে ভুবন চৌধুরীর অস্তিত্বটা আজ বিস্মৃতির অতল তলে তলিয়ে যেত। আজ আমি অনুতপ্ত বাবা। বিশ্বাস করো, আজ আমি সকলের সামনে স্বীকার করছি তোমার ওপর যে অত্যাচার করেছি, অভিকের ওপর যে অবিচার করেছি, আর আমার এই মিষ্টি বোনটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অভিকের ভাইয়ের বউয়ের মনে যে বিষ ঢেলেছি, তার জন্য আজ আমি তোমাদের কাছে নত জানু হয়ে ক্ষমা ভিক্ষা চাইছি। দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। দিদি, তবে এর জন্য আমি একা দায়ী নই, তাই আমার দাদা শান্তনু চৌধুরীও। কি বললে? ওই শান্তনু চৌধুরী তোমার দাদা? আরে বাবু মশাই, শান্তনু চৌধুরীর বাবা? বাবা বাবা, কি আনন্দ, কি আনন্দ আমার! যার ছেলে, যার ভাইয়ের জন্য আজ আমার জীবন হয়েছে ছারকার। শুনবেন, শুনবেন সেই করুণ কাহিনী? তাহলে শুনুন। কিন্তু মা গো, যে শয়তানটা তোর এত বড় সর্বনাশ করে তোকে সবার সঙ্গী করেছে, তারই বাবাকে আশ্রয় দিয়ে তার শরীরটাকে তুই সাশ্রয় করলি। যার ভাইয়ের জন্য আজ তুমি জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো, তারই বোনের প্রাণ বাঁচিয়ে তারই হারিয়ে যাওয়া স্বামীকে বলছো সিঁদুর পরিয়ে দিতে? হ্যাঁ বলছি, কারণ আমি যে মানুষ, তাই বলছি অভিক বাবু, এই সিঁদুরটা ওনার স্মৃতিতে পরিয়ে দিন। না, সেটা আমি পারবো না। কেন পারবেন না অভিক বাবু? তুমি যে আমার দুঃখের দিনে সুখের সূচনা, তুমি যে আমার জীবন যন্ত্রণার বাঁচার চেতনা, তুমি যে আমার সব কাজের প্রেরণা, তাই তোমার জন্য আমি সবাইকে ছাড়বো, তবু তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। পুলিশ বাবু, শালা মেয়েছেলের মতো কাঁদলে না, বহুত কিছু আইন করে দেবো। তাই শালা আগের রূপে ফিরে এসে বলছি, এই সিঁদুরটা দিদিমণির স্মৃতিতে পরিয়ে দিন। আমি? তুমি জামাই বাবু, কোন থানায় মানে আমি শুনবো না। শালা সিঁদুর যদি না পরিয়ে দিচ্ছেন তো শালা একেবারে নাচে নাগিনী আর কাজে বাঘিনী করে দেবো। দিন 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 সিঁদুরটা দিদিমণির স্মৃতিতে পরিয়ে দিন। দেবভিক, সিঁদুরটা তুই মেয়েটার স্মৃতিতে পরিয়ে দে। আরো দাঁড়িয়ে যজ্ঞের মহোৎসব আমি দেখেছি, আর আমার এই আদুরিনী মায়ের ত্যাগ শিকারের কথাটাও আমি শুনেছি। তবে চিন্তা করিস না, আমি ভেঙে পড়িনি, অসুস্থ হয়ে যায়নি, কারণ তুই যা করেছিস আমাকে বাঁচানোর জন্যই করেছিস। একবিংশ শতাব্দীর সর্বত্যাগী দেবী, তুমি যা করেছো আজকের যুগে তা বিরল। তাই তোমার সুরে সুর মিলিয়ে বলছি, সিঁদুরটা তুই মেয়েটার স্মৃতিতে পরিয়ে দে। বাবা! অভিক, আমি তোর বাবা আদিত্য হালদার, জীবনে তুই কোনোদিন আমার কথার অবাধ্য হসনি। আজ যদি হোস তাহলে আমি জানবো আমার শিক্ষা মিথ্যা, মিথ্যা আমার দীক্ষা। উপেক্ষার ফুটন্ত জলে তুই শুধু আমাকে ফোটাচ্ছিস আর ফোটাচ্ছিস। দিন বাবু দিন, সিঁদুরটা ওনার স্মৃতিতে পরিয়ে দিন। দিন বাবু দিন, সিঁদুরটা ওনার স্মৃতিতে পরিয়ে দিন। দিন বাবু দিন, সিঁদুরটা ওনার স্মৃতিতে পরিয়ে দিন। পরিয়ে দিলাম।
বেশ, আমি চললাম। আমি তোমাকে যেতে দেবো না। তোমার স্বামীকে আমার স্বামী করে দিয়ে আমি তোমাকে অপবিত্র হতে দেব না গো। আমাদের কাছে তুমি পবিত্র গঙ্গা। বাবু মশাই, সেই গঙ্গা আজ আমার জীবন থেকে উধাও হয়ে গেছে। পুলপ্লাবিত জোয়ারে পড়েছে ভাটার টান, কর্তব্যের সাগর আমাকে কেঁদে কেঁদে ডাকছে, বাঁচাও বাঁচাও আব্দুলে। আমি তাদের কাছে ছুটে যাব। যে শয়তান মালিনী মাসের সংসার বেড়েছে, রাজাকের জীবন থেকে কেড়ে দিয়েছে তার ভালোবাসাকে, কবি আর প্যাসাকে বানিয়েছে দানব আর দানবিনী, আমাকে বানিয়েছে রাতের মোহিনী। এই শয়তানকে এই পৃথিবীর মাটি থেকে আমি সরিয়ে দেবই দেব। তাই বলছি, তোমাদের হোক শুরু আর আমার হোক সারা। আমার সমস্ত কাজকে ছাড়া করে দিয়েছে, কে ভাইরাল করে দিয়েছে আমার সমস্ত অপকীর্তি। আমার বাড়ি থেকে সমস্ত গোপন তথ্য পাচার করে দিয়েছে। এই কথা ভেবে ভেবে আমার সবকিছু সিল হয়ে গেছে। সবাই সবাই আমার কাছ থেকে দূরে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি এখন আপনার সাথে সাথে আছি দাদা। কেন আছো, কিসের জন্য আছো? তুমি কি জানো না আমার সব ব্যবসা একে সিল হয়ে গেছে? শুধু তাই নয়, এই খবরটাও পেয়েছেন তো, ওই অভিজ্ঞতার আপনার বোন জেসিকাকে নতুন করে সিঁদুর পরে পত্নী হিসাবে স্বীকৃতি দিয়েছে। জেসিকার এই দুর্ঘটনা ঘটালো কে? যতদূর শুনেছি পতিতাপল্লী রানিয়াই জেসিকার মন বদলে দিয়ে অভিজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছে। আরে রানিয়াকেই তো অভিজ্ঞতার বউ সেজে নিয়ে গেছিল তো সংসারে। রানিয়া মানে রূপসা, যে সেদিন নাগিনীর মতো নেচে আমার মুখস্থ খুলে দিয়েছিল বলে সবাই কাছে আমি ফাঁস হয়ে গেছে। আমি পতিতাপল্লীর আসল মালিক, আর তার জন্য তো পুলিশ বাইরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আপনাকে ধরার জন্য। পারবে না পারবে না পারবে না, এই সন্ত্রাসকে ধরা এত সহজ নয়। আমার সব কিছু চলে গেলেও আছে কোটি কোটি টাকা, বিদেশ ব্যাংকে আমি সে টাকা পাচার করে দিয়েছি, আর সেখানে গিয়ে শুরু করবো আমার নতুন ব্যবসা। আর সেই ব্যবসার অর্ধেক টাকা অর্ধেক অংশ আমার চাই। এই সমুদ্র সন্ন্যাল, জেসিকা তোমার কাছ থেকে চলে গেছে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো কার কাছে দাঁড়িয়ে তুমি কি কথা বলছো? তোমার এত বড় সাহস আমার ব্যবসার অর্ধেক অংশ চুনতে আছো? এতে সাহসের কি আছে দাদা? এতদিন ধরে আপনার সব কাজ আমি দেখাশোনা করেছি, আপনার সব পাপ কাজে সাক্ষী আমি হয়েছি, তাই এটুকু চাইতেই পারে। অবশ্যই দেবো, তার আগে তোমাকে না 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 না, ওকে এখন আমি কিছু বলবো না, কারণ আমার যতগুলো শত্রু আছে ওকে দিয়েই তো সাবার করতে হবে। তাই কিছু ভাবছেন দাদা? না, ভাবছি না, তোমাকে তোমার পাওনা অবশ্যই দেবো। তার আগে আমার যত শত্রু আছে সবগুলোকে ধরে আমার আন্ডারগ্রাউন্ডে আনতে হবে। কি করে আনবে সেটা তোমার কায়দা, তারপর তোমাকে তোমার ফায়দা বুঝিয়ে আমি এখান থেকে চলে যাবো। বলো তুমি রাজি? শান্তনু চৌধুরী, বুঝতে পেরেছি তুমি আমাকে একটা গেম খেলতে চাইছো না, কিন্তু মনে রেখো তোমার সে গেম আমি সাকসেস হতে দেব না। তুমি যদি শের হও তাহলে আমি শালা সোয়া শের। তুমি রাজি? আমি রাজি। তাহলে যাও, এই মুহূর্তে উঠে পড়ে লেগে যাও। আমার সবকিছু তো সিল হয়ে গেছে, বাকি আছে শুধু এই হোটেল স্নোবক্সটা। আজ পরে এটাও সিল হয়ে যাবে। এটা সিল হওয়ার আগে আমি সবার জীবনটাকে নীল করে দিতে চাই। যাও, হোটেলের 8 নম্বর রুমে অভিজ্ঞতার বৌমা পিয়াসা আছে, তাকে তুমি এখানে ডেকে নিয়ে এসো। তাকে নিয়ে কিছু করবেন দাদা? না, অভিজ্ঞতারকে তো কাছে পাইনি, তাই অভিজ্ঞতারকে কাছে না পাওয়ার জন্য তার বৌমাকে দিয়ে তার প্রতিশোধটা নেবো। ঠিক বলেছেন দাদা, ওই অভিজ্ঞতা যেমন আপনার বোন জেসিকাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ঠিক তেমনি আপনি ওর ভাইয়ের বউর উপর কঠোর থেকে কঠিন শাস্তি দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। স্বস্তির নিঃশ্বাস তো ফেলবই সমুদ্র, কারণ আজ যে রূপ তুমি আমাকে দেখালে তোমাকেও খতম করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো, তা নাহলে আমার ভবিষ্যতে বিরাট ক্ষতি হয়ে যাবে। কে আপনার ক্ষতি করতে চাইছে শান্তনুদা? যাদের আমি ভালোবাসি তারাই। জানো, এই পৃথিবীর মানুষগুলো বড় নেমুখেরাম, যাদেরকে আমি অভ্যর্থনা করি তারাই আমাকে ভর্ৎসনা করে। কিন্তু আমাদের উপাসনা তো আপনাকে কখনো দুঃখ দেয়নি। সেই জন্যই তো তোমাকে এত কাছে টানি। বাবা 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 বাবা, আজ তোমাকে কি সুন্দর দেখাচ্ছি। আজ তো হোটেলে তোমার কোনো কাজ নেই, আজ শুধু তুমি আমার কাজ করবে। আমার দেহ বললবেতে তোমার দেহ মঞ্জুরি মিশিয়ে দেওয়ার কাজ। বলছেন আপনি জানেন আমার স্বামী আছে, আমি লোভী ঠিকই, কিন্তু দেহ ব্যবসা করে নিজের লোভ আশা পূরণ করতে চাই না। কিন্তু লোভ যে ভীষণ বস্তু, শোনোনি, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনিই বলেছিলেন আপনার এখানে আমরা ভাই বোনের মতো থাকবো। হ্যাঁ,
বলেছিলাম তো ভাই বোনের মতো। আরে বোন তো নয়, আরে নিজের বোন যখন বেইমানি করলো তাহলে পরের বোনকে বোন না ভেবেই মন দেওয়া না, এটাই আসল কাম্য। এই আপনার আসল পরিচয়? আপনাদের জন্য আমি আমার ভাসুরকে অপমান করেছি, শ্বশুরের সঙ্গে ঝগড়া করেছি, আপনার বোনের কথায় আমি আমার বড় জায়ের গলা জুতো তুলেছি, সবই আপনাদেরই জন্য করেছি। হ্যাঁ, আমরাই তোমাকে মিথ্যা কথা বলে তোমার ভাসুর ঠাকুরের উপর থেকে খেপিয়ে তুলেছি। আমার বোন মিথ্যা কথা বলে তোমার ভাসুর ঠাকুরের উপর তোমাকে উত্তেজিত করে তুলেছে। ছি ছি, কি মানুষ! অমানুষ! অমানুষের এখনো দেখনি কিছু বেবি, এ তো সবে টেলার, পিকচার আমি বাকি হয়। এই সন্ত্রাস, মনে আমার রস করব তোমার সর্বনাশ। তোমার ভাসুর ঠাকুর আমার সমস্ত ব্যবসাকে সিল করে দিয়েছে। তোমার কুড়িয়ে পাওয়া বড় যাও আমার বোনের সঙ্গে তোমার ভাসুর ঠাকুরের মিল করে দিয়েছে। ওরা যত আমার ক্ষতি করেছে তোমাকে দিয়ে ওসুল করবো। চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। ছেড়ে দেবো না তোমায়, মজারে রাখবো, ছেড়ে দেবো না তোমায়, মজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত মজারে রাখবো, ছেড়ে দেবো না তোমায়। চলো চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। কেন এখন পালাতে বলছো কেন? একদিন তুমি আমাকে এখানে জোর করে প্রবেশ করতে বাধ্য করেছিলে, নিজেও প্রবেশ করেছো তোমারই জন্য। তোমার জন্য আমি আমার বাবা দাদা বৌদি সবার সঙ্গ ত্যাগ করে চলে এসেছি। ভুল করেছি, ভুল করেছি। এইসব লোকের কথা বিশ্বাস করে আমরা আমাদের ঘর পরিবারের কথা ত্যাগ করে ভুল করেছি। ভুল যখন করেছো তার মাসুল তো দিতে হবে মামুলি। সন্ত্রাস, মনে আমার রহস করবো তোমার সর্বনাশ। আগে স্বামীর সামনে স্ত্রীর লজ্জাবস্ত হরণ। হ্যাঁ, আমরা সেদিন থেকে তকে তকে ছিলাম তোকে ধরবো। তোর বাড়ি গাড়ি শপিং মল কল কারখানা পুলিশ সব সিল করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে প্রতিটা পল্লী, একটু পরে বন্ধ হবে তোর ওই বাপের হোটেল। খুঁজতে খুঁজতে এই হোটেলের মধ্যে তোকে যখন পেয়েছি তখন আমাদের হাত থেকে তোর নিস্তার নেই। তুই আমার প্রেমিকাকে ধর্ষণ করে খুন করে আমাকে বানিয়েছিস জেল ফেরত দাগি আসামি। তুই আমার স্বামীর সন্তানকে খুন করে আমাকে প্রতিটা ভিত্তি করতে বাধ্য করেছিস। তোর জন্য আমার দেহের উপর বয়ে গেছে বহু দুর্ঘটনা। তোর জন্য আমি অনেক মেয়ের চোখে জল ঝরিয়েছি। আর যখন হাতের মুঠোর মধ্যে পেয়েছি তার প্রতিশোধ কড়াই গন্ডায় উসুল করে নেব। তাই তো আমাদের কণ্ঠে একটাই আওয়াজ, সবকিছু জিন্দাবাদ, শান্তনু চৌধুরী মুর্দাবাদ। আমাদের বাঁচানোর জন্য পুলিশ সামনে বুকটা তুমিই বাঁচে দিলে দিদি। কেন করলেন এমন মহৎ কাজ? আমি যদি তোমাদের সামনে এসে না দাঁড়াতাম ওই শয়তানটা তোমাদের বাঁচতে দিত না। কারণ আমি তো জানি তোমরা কারা। যাও, তোমরা দেরি করো না, তোমার দাদার কাছে ফিরে গিয়ে তোমরা তোমাদের ভুলের প্রায়শ্চিত্ত করো। আর আমি মহা শান্তিতে ওপরে চলে যাই। না দিদি না, তোমাকে আমি যেতে দেবো না দিদি। আর আমাকে বাঁচাতে পারবি না রে রেজ্জাক ভাই। আমার মতো গণিকার বেঁচে থেকে কোনো লাভ নেই। যা ভাই যা, ভাই বন্ধুজনকে তাদের বাড়িতে ফিরিয়ে দিয়া যা, আর দেরি করিস না। আর আমি মহা শান্তিতে দিদি আমার স্বামী সন্তানের কাছে চলে যায়। আপনি আবার বোনটার কথা চিন্তা করে ঘুম থেকে উঠে এসেছেন? পারছি না মাগো, তোর সেই মায়া মাখানো মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। ভুলতে তো আমিও পারছি না বাবা, তার সেই উপকারের কথা। আর যদি সে আমার উপকার না করতো তাহলে বাড়ি থেকে তাকে যেতে হতো না। তাকে চলে যেতে হয়েছে বলেই তো তোর চরিত্রের বদল হয়েছে মা। বাবা 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 আমরা ফিরে এসেছি বাবা। ভুল অন্যায়ের রাস্তা থেকে সরে আমরা আবার ন্যায়ের পাঠশালায় ফিরে এসেছি বাবা। তুমি
কি তুমি? হ্যাঁ বোন, সেদিন নিজের স্বার্থে তোমার স্বার্থপরতার কথা বলেছিলাম। সবার সব কথা শুনেছি, তোমার পরিবর্তনটাও আমরা জেনেছি। দাদা কোথায় দাদা? কে আমাকে খুঁজ কি তোরা আমরা আবার আপনার কাছে ফিরে এসেছি দাদা। ফিরে এসেছে, ফিরে এসেছে। আদি মরণ্য থেকে একে একে সবাই ফিরে এসেছে। কিন্তু একজনের এখনো বাড়ি ফিরে আসা হলো না। কি কানাই? আপনি? হ্যাঁ আমি। আমার আসল নাম কুমার দাস। শান্তনু চৌধুরীকে ধরবার জন্য আমি আমার স্ত্রী রাধিকা চাকর চাকরের বেশে ওই চৌধুরী বাড়িতে ঢুকেছিলাম। কুমার বাবু? হ্যাঁ আমি কুমার বাবু। তাই শান্তনু সবকিছু অপকর্ম আমি ভাইরাল করে হেড কমান্ডার কাছে পৌঁছে দিয়েছি। শান্তনু বাবু এখন ফেরার ওর সাথে সমুদ্র সেনাকে ধরবার জন্য আমি অপেক্ষা করেছিলাম, কারণ ওর সবকিছু অপরাধ আমার নখদর্পণে। আর প্রথম অপরাধ এই জেসিকা ম্যাডামকে গাড়ি চাপাতে মারতে চাইছিল ওই সমুদ্র সেনাম। আপনি কি বলছেন? জেসিকা তো সমুদ্রের কলেজ লাইফের বন্ধু, ওরা তো একে অপরের সঙ্গে জড়িয়ে ছিল। হ্যাঁ ছিল, ঠিক ততদিন যতদিন ওকে ভালো লেগেছিল। আর এখন সে ভালো লাগাতে চেয়েছে এই প্রিয় ম্যাডামকে। শয়তান সমুদ্র, ওরা এত বড় সাহস যে আমাকে মারতে চেয়েছিল। শুধু আপনাকে মারতে চেয়ে ক্ষান্ত হয়নি, একটু আগে রেপসা ওরা রানীকে তুলে নিয়ে গেছে ওই সমুদ্র সেনাম। কি বললে? আমার মা লক্ষ্মীকে তুলে নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছে? শান্তনু বাবুর কোনো এক গোপন আস্তানা, সেই গোপন আস্তানা আমার জানা নেই। আমি জানি, আপনারা সবাই চলুন আমার সাথে। যে করে হোক তাকে বাঁচাতেই হবে। যার জন্য বেঁচেছে আমার প্রাণ, বাঁচিয়েছে অভিকের মান সম্মান, তার নাম এই পৃথিবী থেকে কিছুতেই না হতে দেব না। জান দিয়ে রক্ষা করবো তাকে। তারপর আইডের শৃঙ্খলে জড়িয়ে দেব শান্তনু চৌধুরী আর সমুদ্র সান্যালকে পাকে পাকে। যাকে আজ পর্যন্ত কেউ বধ করতে পারেনি, সে এই যুগের মহিষাসুর শান্তনু চৌধুরীকে বধ করতে তোমরা কদম কদম এগিয়ে যাও। মাই সোলজার্স অ্যাবাউট টাচ। মার্চ করতে করতে সবাই আমার দিকে গেছে। আসুক, তার আগে আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি পাসপোর্ট ভিসা সব রেডি করে রেখেছি, কিন্তু শালা আমার ওই শত্রু সমুদ্র আমার পিছনে ছাড়ছে না। ওকে আমি কি করে কায়দা করি? তাই ওকে কায়দা করার জন্য ওর জন্য মরণাস্ত্র এনেছি। তাই ওই সঙ্গিনীকে আমি এই সঙ্গীকে আপনি ক্ষমা করবেন দাদা। কেন কেন বলবো না দাদা, আপনার কথা মতো আমি কাজ করতে পারিনি। ও শালি রানীকে তো আমি গাড়িতে তুলে নিয়েছিলাম, কিন্তু সেটা কারিশমা দেখে আমার কাছ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে, ভালো হয়েছে। ও শালি এখানে এলে প্রাণে ফিরে বাঁচতো না। কিন্তু বেঁচে থেকে যে আমাদের ক্ষতি করে দেয়, কোনো মতে ক্ষতি করতে পারবে না। আমরা এখান থেকে পালিয়ে যাবো। তাহলে আমিও যাচ্ছি আপনার সাথে। আরে তুমি আমার সব কাজের সঙ্গী, তাই তোমাকে না নিয়ে গেলে হয়। তাই তো এখান থেকে যাওয়ার আগে এই দেশের মাটিতে একটু মজ মস্তি করে নেই। দাদা সঙ্গে করে এনেছেন তো? আরে একেবারে নতুন মা, খেলে একবারে বিন্দাস হয়ে যাবি বাবা। এই নে খা 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 খা। আপনি আগে। এই আমি বড় না, ও ছোটরাকে দিয়ে খেতে হয়। এই নে খা খা। সত্যি দাদা, ওটা তুলনা নেই। খেল খেল। তুই আমার বোনকে মারতে চেয়েছিলিস না, তোকেই আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। যাক, শালা আমার পথের কাঁটাটাকে সরিয়ে দিয়েছে। এবার এটাকে আমি ফেলে দেবো আমার আন্ডারগ্রাউন্ডে। আমার পত্র সাফ করে দিলাম, এবার সেই আনন্দ হয়ে যাক, একটু মজ মস্তি।
শান্তনু চৌধুরী যেখানে যাক না কেন ও আজ আমার হাত থেকে বাঁচতে পারবে না। শান্তনু চৌধুরী যত বড় অপরাধী হোক না কেন, দেশের এক মহান মানুষকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছে। না না না, কোথাও ভুল হচ্ছে। আমার দাদা এতটাই অসৎ যে কোনো সৎ ব্যক্তির মূর্তি এই বাড়িতে রাখবে না। ওটাই আমার দাদা। না 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 না, তোমার বোধহয় ভুল হচ্ছে। তুমি ভুল করছো, ওটাই আমার দাদা। তাই যদি হয় তাহলে দেশের শত্রু, সমাজের শত্রু ওই শান্তনু চৌধুরীর কাজ আমি ওর জন্য আর জীবন হয়েছে দুধু মরুভূমির মতো। আজ আমার বাবাকে মেরেছিস, এটা বাবাকে মারার সাজা, এটা মাকে মারার সাজা। শান্তনু চৌধুরী ইজ ফিনিশ। আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। কেন আইনকে নিজের হাতে তুলে নিয়েছো? সমাজের শত্রু ধ্বংস হলো, তোমরা সবাই এক হলো, তাই বলছি সব